আমিও বলতে পারবো না। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করছি। সুদীপ তো জন করেছি, আমরা তাহলে শুরু করছি। চলো, এ ব্লকের যে পার্টগুলো ছিল, এ ব্লক, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তো অলরেডি অক্সিডেশন স্টেটের ব্যাপারটা তোমরা পড়ে নিয়েছো তো, না নাওনি বলো? অক্সিডেশন স্টেট পড়েছিলে না পড়োনি? আগের দিনের ক্লাসটা বলছি। অক্সিজেন স্টেট বলে দিয়েছিলেন। হ্যাঁ, তাই বলছি তো, পড়া হয়েছে না পড়া হয়নি সেইটা জিজ্ঞাসা করছি। ঠিক আছে, চল। আচ্ছা, এখানে একটা আগে একটু একটা জিনিস ছোট্ট করে লিখিয়ে দিই। সেটা হচ্ছে ওই ইউরোপিয়াম আর ইটারবিয়ামের একটা ছোট্ট জিনিস, ওটা লিখিয়ে দেওয়ার পরে হচ্ছে তোমাদের এটা বলবো, ওই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো। সেই কোশ্চেনের অ্যান্সারটাও তোমাদের ওই একটা ছোট্ট নোট টাইপের দিয়ে দেবো, ঠিক আছে? মানে নোট মানে হচ্ছে লিখে দিয়ে দেবো আলাদাভাবে, যাতে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা থাকে। 1 মিনিট দাঁড়াও, এইটা লেখা যায় কিনা একটু দেখি। হয়ে যাবে। এ দেখতে পাচ্ছ কি স্ক্রিন? দেখো তো। ও, স্ক্রিন শেয়ার করিনি না, 1 মিনিট। এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে, চল। আচ্ছা, তোমার কি বলছো? হ্যাঁ, এইটা হচ্ছে ওই অক্সিজেন স্টেটের জিনিসটাই একটুখানি জাস্ট আমরা এই নোট নিয়েছিলে সুদীপ্তা? হ্যাঁ স্যার দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। যদি কোথাও অসুবিধা হয় সেটা জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে। আচ্ছা, এইখানে আমরা ইউরোপিয়াম আর ইটারবিয়ামের ক্ষেত্রে দেখবে +2 অক্সিডেশন স্টেটটা তুলনামূলকভাবে একটুখানি স্টেবল পেয়েছিলাম, অন্যগুলো কিন্তু অতটা স্টেবল ছিল না। ইটারবিয়াম আর ইউরোপিয়ামের মধ্যে +2টা স্টেবল এই কারণেই ছিল, কারণ দুটোর ক্ষেত্রেই কী ছিল দেখো, হাফ ফিল্ড আর ফুল ফিল্ড স্টেবিলিটি ইলেকট্রনিক কনফিগারেশন আমরা পেয়েছি। তার মানে যে +3টা কম স্টেবল তা নয়, +3টাই কিন্তু মোস্ট স্টেবল। আমরা এখনও বলেছিলাম, +3টা স্টেবল তা নয়, +3টাও স্টেবল। বাট হ্যাঁ, এইখানে যেটা বলছি যে ইউরোপিয়াম 2 আর ইটারবিয়াম 2 আর মোস্ট স্টেবল ডাইপজিটিভ স্পিসিস, এই কথাটার মানেটা কিন্তু যেন ভুল বুঝো না। আমরা বলেছি মোস্ট স্টেবল ডাইপজিটিভ স্পিসিস, মানে কিন্তু একবারও বলছি না যে এদের +2টা মোস্ট স্টেবল, তা নয়। বলছি যে কটা +2 অক্সিডেশন স্টেটের আছে তার মধ্যে এরা দুজন মোস্ট স্টেবল। তার মানে এটা একবারও বলছি না যে ইউরোপিয়াম আর ইটারবিয়ামের +3টা মোস্ট স্টেবল, তা নয়। +3 হচ্ছে অলওয়েজ সবার জন্য মোস্ট স্টেবল। এদের মধ্যে +2টা তুলনামূলকভাবে বেশি স্টেবল, তাই যে কটা এলিমেন্ট আছে তাদের মধ্যে যদি আমি +2 অক্সিডেশন স্টেটের এখন কম্প্যারিজন করি, তাহলে আমরা বলবো ইউরোপিয়াম আর ইটারবিয়ামের +2 অক্সিডেশন স্টেটটা কম্পারেটিভলি মোস্ট স্টেবল দ্যান আদার ল্যান্থানাইডস। বাট যদি নর্মাল অক্সিডেশন স্টেটের বিচার করা হয়, তাহলে সবার জন্যই আমরা যেটা বলেছিলাম আগের দিনও একই কথা, যে +3 হচ্ছে সব থেকে বেশি পরিমাণে স্টেবল। আর এদের +2টা বেশি স্টেবল হওয়ার, এদের +2টা তুলনামূলকভাবে বেশি স্টেবল হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে হাফ ফিল্ড স্টেবল অথবা ফুল ফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে আমরা লিখব কি, ইউরোপিয়াম ইটারবিয়াম আর মোস্ট স্টেবল ডাইপজিটিভ স্পিসিস, দিজ আয়ন্স are somewhat stabilized by 4F7 and 4F14। আমি তো ওই ওরকমভাবে লিখতে পারবো না, 7টা ওপরে লিখতে পারছি না, বাট তোমরা কিন্তু এটা বুঝে নিও, ঠিক আছে? 4F7 অ্যান্ড 4F14 ইলেকট্রনিক কনফিগারেশনস। আচ্ছা, এই 4F7 আর 4F14 ইলেকট্রনিক কনফিগারেশনসগুলো আমরা যদি এখন স্টেবিলিটিকেও যদি আমি জিজ্ঞাসা করি যে কীভাবে স্টেবল হচ্ছে, তাহলে আমরা তো এটা জানি যে ফ্রম এক্সচেঞ্জ এনার্জি ক্যালকুলেশন, যেটা আমরা অলরেডি আগে পড়েছিলাম। ফ্রম এক্সচেঞ্জ এনার্জি ক্যালকুলেশন, এটা আমরা যদি কেউ চাই যে আমরা করেও কিন্তু দেখাতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইটা বলেই আমরা শেষ করে দেবো যে enjoying the special stability of half filled and full filled sharp shells। ব্যাস, দেখো বুঝতে পেরেছো এটা?
এটা ক্লিয়ার হয়েছে তো? ঠিক আছে। আচ্ছা, এর সাথে আর একটা লিখে রাখবে, শর্ট পয়েন্ট লিখছি, LaI2। আচ্ছা, I2 মানে টুটা কিন্তু সাবস্ক্রিপ্টে, ল্যান্থানামের আয়োডাইড আমরা বলেছি। অ্যান্ড CeI2, CeI2 মানে কি, সিরিয়ামের আয়োডাইড এক্সেট্রা, হ্যাভ বিন ফর্মুলেটেড অ্যাজ এম। আচ্ছা, এটা বরঞ্চ আমি লিখে দিই, না হলে বাজে লাগবে। এটা ফর্মুলেটেড অ্যাজ বলে লিখবে এম, ওপরে হচ্ছে 3+, এটা হচ্ছে I-2 একটা ইলেকট্রন। আচ্ছা, এটা এরকমভাবে লেখার কারণ কি? কারণ তোমার মনে হতে পারে যে ল্যান্থানামের আয়োডাইড LaI2 মানে হচ্ছে La2+, আবার সিরিয়ামের আয়োডাইড CeI2 মানে Ce2+। তাহলে স্যার তো বলেছেন যে +2 অক্সিডেশন স্টেট, এদের অতটা বেশি স্টেবল নয়, তাহলে কী করে এরা এরকম ফর্ম করলো? ওই জন্য অ্যাকচুয়ালি আমরা লিখছি, এদের দেখতে LaI2 বা CeI2 বললেও অ্যাকচুয়ালি এরা থাকে হচ্ছে M3+I-2 ইলেকট্রন, মানে অ্যাকচুয়ালি অক্সিডেশন স্টেট +3তেই থাকে, +2তে থাকে না। ফর্মুলেশনটা হচ্ছে এই রকম, বাট অ্যাকচুয়ালি থাকে হচ্ছে এই রকমভাবে। বোঝা গেছে জিনিসটা? ঠিক আছে, তাহলে এখানে পরের লাইনটা লিখবে, অলদো দিস ফর্মুলেশন অ্যাপিয়ার্স স্ট্রেঞ্জ because of the free electron, it is not more than Na plus electron, Na plus electron, প্লাসগুলো কিন্তু ওপরে বসবে, ঠিক আছে? অথবা এটাকে আমরা ওই ক্রাউন যেরকম করেছিলাম না, মানে ক্যাভিটির মধ্যে দিয়ে যে জিনিসগুলো করানো হয়, যেরকম অর্গ্যানিক কেমিস্ট্রিতেও এটা দেখানো হয়, মানে দেখানোর জন্য বলছি যে Na প্লাস ইলেকট্রন এইরকম দেখতে হতে পারে জিনিসটা। অথবা আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, দেখো, যে কে ক্রাউন সিক্স, এটাকে ক্রাউন সিক্সটাকে ব্র্যাকেটে করে দিলাম, মানে কে প্লাস আছে ক্রাউন সিক্সের মধ্যে, আর বাকি তাহলে কি থাকবে, ইলেকট্রন থাকবে কীরকমভাবে, সলভেন্টের মধ্যে, ওই জন্য SOL লিখে দিলাম, ঠিক আছে? মানে সলভেটেড ইলেকট্রন থাকবে, আর কে ক্রাউন সিক্স থাকবে। ক্রাউন সিক্স ইথার আশা করি সবাই তোমরা জানো, ক্রাউন সিক্স ইথার জানো তো সবাই? ঠিক আছে, ক্রাউন সিক্স ইথারের মধ্যে মনে করো কে প্লাসটা আছে ওই ক্যাভিটির মধ্যে, তাহলে ওটা হয়ে গেল একটা ক্যাটায়নিক চার্জ স্পিসিস। আর তার সাথে কি থাকবে, তাহলে ওর কাউন্টার পার্ট থাকবে একটা ইলেকট্রন, বাট ইলেকট্রনটা কীরকম থাকবে, এরকম সলভেটেড হিসাবে, তাই ইলেকট্রন সলভেটেড আমরা লিখেছি। তাহলে এই রকম দেখতে হতে পারে পুরো এই যে জিনিসটা আমরা বলেছি M3+I-2 ইলেকট্রন, এটা দেখতে হতে পারে আইদার এই রকম Na প্লাস ইলেকট্রনের মতো, অথবা দেখতে হতে পারে এই রকম, ঠিক আছে? যে কোনো একটা হতে পারে। বোঝা গেছে তো? এই অবধি দেখে নাও। ঠিক আছে, এইখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন লিখে রাখবে, সব থেকে বেশিবার, মানে যেটা আমরা বলেছিলাম একটা অক্সিডেশন স্টেটের কোশ্চেন পড়েছে, আর এই রকম একটা কোশ্চেন পড়েছিল। এই কোশ্চেনটা প্রচুরবার পড়েছে, এই পার্টিকুলার যে কোশ্চেনটা এখন দিচ্ছি সেটা হচ্ছে হাউ উইল ইউ সেপারেট। এবারে জিনিসটা একটু কোশ্চেনের ভাষাটা একটুখানি চেঞ্জ হতে পারে। হাউ উইল ইউ সেপারেট ডিফারেন্ট ল্যান্থানাইডস, হাউ উইল ইউ সেপারেট ডিফারেন্ট ল্যান্থানাইডস। আচ্ছা, 1 মিনিট একটু দাঁড়াবে, আমি অ্যান্সারটা যদি আমার কাছে থাকে এক্ষুনি আমি তোমাকে এক্ষুনি লিখিয়ে দেবো, নাহলে নোট দেবো। 1 মিনিট একটু হোল্ড করবে, ঠিক আছে? থাকার কথা এখনই আমার কাছে, বাট ল্যাপটপটা চেঞ্জ করেছি তো একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য। অরিত্রর কি খবর? অরিত্র, বলছি পড়াশোনা কিরম চলছে, তাই জিজ্ঞাসা করছি। মোটামুটি চলছে। মোটামুটি তো সবারই চলছে। দাঁড়া, ল্যান্থানাইডসের সেপারেশন ছিল, হ্যাঁ পেয়েছি।
একেবারে লিখে নেবে, ঠিক আছে? আমি এটা দিচ্ছি, একেবারে লিখে নাও, কারণ লিখে নেবে না দিয়ে দেবো নোট, এই নোট দিয়ে দেবো না লিখে নেবে। সেপারেশন অফ ল্যান্থানাইডস বাই আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি বলে একটা আছে, এটাকে যদি বলো তাহলে আমি নোট দিয়ে দেবো, নাহলে এখন লিখে নেবে। বলো স্যার। দেখাবো একবার স্ক্রিনটা, দাঁড়াও 1 মিনিট। দেখো এখন দেখা যাচ্ছে কি এইটা, এইটা দিয়ে দেবো তো তাহলে। হ্যাঁ হ্যাঁ, এবার ওই জন্যেই আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে, একদিক থেকে আমি তাহলে বুঝিয়ে দিই। এটা কিন্তু অবশ্যই লিখে রাখবে, মানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুরবার এসছে এটা। আচ্ছা জিনিসটা একটুখানি বোঝার চেষ্টা করো, এমন কিছু শক্ত নয় জিনিসটা, বাট অ্যাকচুয়ালি আমাকে তো সিস্টেমেটিক্যালি লিখতে হবে, সেইটা এরকমভাবে লেখা আছে। দেখো জিনিসটা কীরকম হয়েছে, আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি, এই মেথডের মাধ্যমে আমার এটাকে করতে হবে। ওই জন্য এই হেডিংটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি যখন করবো, আমি যেগুলো এই মার্ক করছি, এটা কি দেখা যাচ্ছে এখন? আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি মার্ক করেছি, দেখা যাচ্ছে তো? ঠিক আছে, এইটা কিন্তু আমাকে মেনশন করতে হবে, নাম্বারগুলো এই জন্যেই কিন্তু কেটে নেয়, কারণ তুমি পুরোটা লিখলে বা আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি এটা মেনশন করছো না, মানে ওখানেই কেটে নিল নাম্বার। আচ্ছা এবার দেখো জিনিসটা কীভাবে হচ্ছে, এখানে হচ্ছে ইডিটিএ দিয়ে টাইট্রেশন। ইডিটিএ টাইট্রেশন আশা করি তোমরা করেছো তো মনে হয়, মেটাল কমপ্লেক্সের সাথে ইডিটিএ টাইট্রেশন করেছো তো তোমরা? ঠিক আছে, তাহলে আশা করি তুমি ইডিটিএ স্ট্রাকচার তোমরা জানো অলরেডি, তাই না? তাই মানে তোমার ইথিলিন ওই ডায়ামিন টেট্রা অ্যাসিড এটা তো তোমরা জানো। আচ্ছা এবার ওইখানে দেখো আমরা কি বলছি, এই যে আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি এর যে বেসিসটা সেটা কি, সেটা কিন্তু ল্যান্থানাইড কন্ট্রাকশন। এই ল্যান্থানাইড কন্ট্রাকশনের জন্য কি হচ্ছে, আফটার ল্যান্থানাম মানে সিরিয়াম টু লিউটেশিয়াম যখন আমরা যাবো, এইখানে তো আমি দেখাতে পারছি না, লিখতে পারছি না, কারণ স্ক্রিনটা শেয়ার করেছি বলে। সিরিয়াম টু লিউটেসিয়াম যখন আমরা যাব, তখন কি হবে, ধীরে ধীরে সাইজটা ছোট হতে থাকবে। কেন? ডিউ টু ল্যান্থানাইড কন্ট্রাকশন। যত নাম্বার অফ এফ ইলেকট্রনস বাড়বে, তত শিল্ডিং এফেক্ট আমার কমবে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়বে, এবং কন্ট্রাকশনটা হবে, ধীরে ধীরে সাইজ ছোট হচ্ছে। আর এই সাইজ ছোট হওয়ার জন্যে আলটিমেটলি কী হবে, আমার ইডিটি এর সাথে কমপ্লেক্স ফরমেশনটা কী হবে, সব থেকে ভালো হবে। দেখো তাই না? তাই হবে তো? দেখো বোঝা গেছে জিনিসটা? দেখো তাহলে আমরা কি বলছি, ইডিটি এর সাথে সব থেকে ভালো কমপ্লেক্স ফরমেশন কার হবে তাহলে বলো? সব থেকে ভালো কমপ্লেক্স ফরমেশন তার মানে হবে কি, লিউটেশিয়ামের, তাই হবে তো? বোঝা গেছে? আর সব থেকে কম তাহলে কার হবে? সব থেকে কম হবে হচ্ছে আমার সিরিয়ামের। দেখো ক্লিয়ার হয়েছে তো? বোঝা গেছে? বোঝা গেছে তো? আচ্ছা এবার মনে করো সেম জিনিস এই, আচ্ছা কলাম ক্রোমাটোগ্রাফি তোমরা কি কখনো করেছো? কলাম ক্রোমাটোগ্রাফি, আচ্ছা ঠিক আছে। কলাম ক্রোমাটোগ্রাফি মানে কিছু নয়, একটা ওইরকম যেরকম বিউরেট থাকে, ওই বিউরেটই হবে। ওই বিউরেটের মধ্যে হচ্ছে একটা স্টেশনারি ফেজ অ্যাড করে দেওয়া হয়। এই স্টেশনারি ফেজটা বিভিন্ন রকম অ্যাড করা হয়, তোমাদের একটা পার্টিকুলার মনে করো স্টেশনারি ফেজ দেওয়া হবে, আর একদম ওপরে একটা মানে ওই স্যাম্পেলের মিক্সচার, মনে করো ল্যান্থানাইডস, অনেকগুলো ল্যান্থানাইডসের মিক্সচার এরকম দিয়ে দেওয়া হলো। এবার তুমি তার মাথা থেকে কী করবে, ইডিটিএ সলিউশনটা ঢালবে। তাহলে এবার তুমি আমাকে বলো, এই ইডিটিএ সলিউশনটা যখন ঢাললে, ওই ইডিটিএ সলিউশনের সাথে বিভিন্ন যে ল্যান্থানাইডসগুলো আছে সেগুলো কমপ্লেক্স ফরমেশন করে একে একে এরকমভাবে নামতে থাকবে। এটা বোঝা গেছে? তাই হবে তো? দেখো তাহলে সব থেকে তাড়াতাড়ি কে নামবে, ইডিটি এর সাথে কমপ্লেক্স ফর্ম করে সব থেকে তাড়াতাড়ি কে নামবে? লরেন্সিয়াম। তাই তো, লরেন্সিয়াম কেন হবে, লিউটেশিয়াম বলো। রাইট, সব থেকে তাড়াতাড়ি নামবে তাহলে লিউটেশিয়াম, আর সব থেকে দেরি করে কে নামবে? সিরিয়াম। সব থেকে দেরি করে নামবে সিরিয়াম। ব্যাস এইটাই দেখো এখানে লেখা আছে, এই যে সিন্স দ্য হেভিয়ার যে ল্যান্থানাইডসগুলো আছে এরা সব থেকে ভালো কমপ্লেক্স ফরমেশন কার সাথে করবে, ইডিটি এর সাথে, তাহলে সলিউশন ফেসের মধ্যে ও সব থেকে তাড়াতাড়ি নামবে। দেখো ওই জন্য কি লেখা আছে যে, কোথায় গেল, in the and are eluted in the reverse order of their atomic weights, that is the small sized lanthanides are eluted fast and different lanthanide complexes are collected in different containers। এইটা হলো। এইবারে তোমার মনে হতে পারে যে স্যার তাহলে এই যে পার্টিকুলার গ্রাফটা আমরা করেছি, এই গ্রাফটা তাহলে আমি কীভাবে মনে রাখবো, এটা কি সম্ভব? এই পিকগুলো কিছু নয়,
এই পিকগুলো যে তোমাকে পুরো মনে রাখতে হবে তা নয়। সিম্পল হচ্ছে কি এই পিকগুলো হচ্ছে রিলেটিভ কনসেন্ট্রেশন বলেছে, ঠিক করে লক্ষ্য করো, আমরা ওয়াই অ্যাক্সিসে এঁকেছি রিলেটিভ কনসেন্ট্রেশন, আর এইখানে কি এঁকেছি, এখানে করেছি জাস্ট ভলিউম অফ ইলিউট, সিম্পল। তাহলে পিকগুলো কি হচ্ছে, রিলেটিভ কনসেন্ট্রেশন, মানে আমার যে স্যাম্পেলটা দেওয়া ছিল সেই স্যাম্পেলটাতে কি আছে, মনে করো ওই হলমিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেশি আছে, আরবিএমের কনসেন্ট্রেশন অনেক বেশি আছে, এই জন্যে ওগুলো অনেক হাই পিকে দিয়েছে। তোমার যদি লিউটেশিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকে তাহলে লিউটেশিয়ামও হাই পিকে দেবে। তো এই পিকগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, তোমাকে শুধু যেটা দেখাতে হবে গ্রাফিক্যালি সেটা কি, বাঁ দিক থেকে ডান দিকে তোমায় লিউটেশিয়াম দেখাতে হচ্ছে, এবং মিনিটটা তুমি নোটিস করবে, মিনিটটাকে ওরকমভাবে লেখারও কোনো দরকার নেই, শুধু তুমি দেখাবে এমনি 0, 4, 8, 12 এরকম তুমি করে দাও, ওরকম দরকার নেই যে একদম 12-এ গিয়ে ইউরোপিয়াম বেরোচ্ছে, বা মনে করো তোমার সিরিয়াম বেরোচ্ছে প্রায় 16 থেকে 20-এর মাঝখানে, এটার কোনো মানে নেই। আমি মনে করো কলাম ক্রোমাটোগ্রাফি খুব আস্তে রান করলাম, হতেই পারে আমার 1 ঘন্টা পরে গিয়ে প্রথম স্যাম্পেল এলো, তাই এটারও মনে রাখার কোনো দরকার নেই। এবার প্রশ্ন হচ্ছে আমি পিকটাকে নিয়ে তাহলে স্যার কী করব, এখানে কি এডিট করা যাবে, এটা এডিটের কোনো অপশানই নেই, তাহলে দেখাতাম, আসবে না এরকম মনে হচ্ছে যে, না আসবে, একটুখানি দাঁড়া দেখছি পেনটা কোথায় আছে, পেনটা আবার কোথায় রাখলাম কে জানে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা এটা হ্যাঁ, এবার যেটা দেখাচ্ছিলাম, তাহলে মনে করো আমি যখন এরকম ছবিটা আঁকবো তখন কী করবো, জাস্ট বোঝানোর জন্য এটা বলে দিচ্ছি, এটা কিন্তু সেভ করবো না, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো, এটা যখন করছি তখন কী হবে, এটা সিম্পল আমরা এরকমভাবে করব, এটা রিলেটিভ কনসেন্ট্রেশন আছে, এখানে কি করে দেবো ভলিউম অফ ইলিউট, আর এখানে জাস্ট একটা মিনিট দেখিয়ে দেবো, যেরকম এখানে আছে এই মিনিটটা এটা দেখিয়ে দেবো, আর তুমি নর্মাল এরকম করে দেবে, ঠিক আছে, ওই সব কোনো মাথায় কিছু ভাবারই দরকার নেই, এরকম করবে, এবং প্রত্যেকটা পিকের মাথায় কি করবে, এইটা কিন্তু সবসময়ের জন্য মনে রাখবে, এটা হবে কি হেভিয়ার টু লাইটার, বাঁ দিক থেকে আমার যাবে হেভিয়ার এবং ডান দিকে কি হবে লাইটার হবে, এইটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। এখন যে স্ক্রিনটা শেয়ার হচ্ছে এটা কিন্তু আমরা রেকর্ড করছি না, তাই এটা কিন্তু আলাদা ভালোভাবে মনে রেখো, যেটা বলে দিচ্ছি, কারণ রেকর্ড যেটা হচ্ছে আমার ট্যাবের যে স্ক্রিনটা সেটা কিন্তু রেকর্ড হচ্ছে, এটা কিন্তু রেকর্ড হচ্ছে না, ওই জন্য কিন্তু একটু মাথায় রেখো, ঠিক আছে, কারণ এটা আমি রেকর্ড করতে পারছি না, রেকর্ড হচ্ছে আমার ট্যাবের স্ক্রিনটা। আচ্ছা ওই জন্য আমি আবারও বলে দিলাম যে ল্যান্থানাইড সেপারেশনের যে কোশ্চেনটা এটা খুব ইম্পর্টেন্ট। সেপারেশন হচ্ছে সিম্পল, যখন এটা আমাদের হচ্ছে তাই এই আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি এইটা আমাকে লিখতেই হবে। আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি আমি যদি মেনশন না করি তাহলে ওখানেই আমার হাফ মার্কস কেটে নেবে, ব্যাস শেষ হয়ে গেল। এরপরে কি নর্মাল আমি সেপারেশন টেকনিক লিখলাম, এবার যখন আমি করব কি, তার মানে কি যে হেভিয়ার ল্যান্থানাইডসগুলো আছে তার সাইজ ছোটো, সব থেকে ভালো কমপ্লেক্স ফর্মেশন হচ্ছে ইডিটি এর সাথে, সে সব থেকে তাড়াতাড়ি বেরোবে, এটা হলো আমার থিওরি। তাহলে আমি পিকগুলো আমার মতো মোটামুটি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ছোটো বড় যা ইচ্ছে তুমি পিক দিয়ে দাও, ওটা নিয়ে কেউ খেয়ে দে কারো কাজ নেই দেখতে যাবে, কেন, কারণ রিলেটিভ কনসেন্ট্রেশন বিভিন্ন রকম হতে পারে, আমার যেরকম স্যাম্পেল দেবে আমি সেই অনুযায়ী তার রিলেটিভ কনসেন্ট্রেশন পাবো, আমার স্যাম্পেলে লিউটেশিয়াম সব থেকে বেশি হতে পারে, তোমার স্যাম্পেলে ইটারবিয়াম সব থেকে বেশি হতে পারে, আর কারো স্যাম্পেলে ইউরোপিয়াম বেশি হতে পারে, আর কারো স্যাম্পেলে হলমিয়াম বেশি হতে পারে, যেটা যার স্যাম্পেলে আসবে সে সেটা রিলেটিভ কনসেন্ট্রেশন বেশি পাবে। কিন্তু শুধু মনে রাখতে হবে কি, আমি বাঁ দিক থেকে ডান দিক যখন এই মিনিটটাকে আমি মেনশন করে দিয়েছি, এই মিনিটটাকে নিয়েও কোনো প্রবলেম নেই, সেটা এখানে 0, 4, 8, 12 আছে, তুমি 0, 5, 10 করো, তুমি 0, 10, 20 যা ইচ্ছা করো, অসুবিধা নেই, কিন্তু সব থেকে তাড়াতাড়ি তাহলে কী আসবে, হেভিয়ারটা আসবে, যেরকম লিউটেশিয়াম, তারপর ইটারবিয়াম, এরকমভাবে করতে করতে একদম লাস্টে গিয়ে আসবে আমার সিরিয়াম, ল্যান্থানাম, এইগুলো, এইটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। বোঝা গেছে এই অবধি? দেখো ঠিক আছে তো, তাহলে আমরা এই কোশ্চেনটা লিখে রাখবে, হাউ উইল ইউ সেপারেট ডিফারেন্ট ল্যান্থানাইডস। আচ্ছা আমি তাহলে স্ক্রিন চেঞ্জ করে দিচ্ছি, এবারে স্ক্রিন চেঞ্জ করছি এবং তোমাদের করে দেবো, এটা আজকেই দিয়ে দেবো। ল্যান্থানাইডস দেখো দেখা যাচ্ছে কিনা বলবে।
হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে এই কোশ্চেনটা যেটা ওই, হ্যাঁ তাহলে এটা লিখে রাখো যে ফলো স্টাডি নোট, স্টাডি নোট বা স্টাডি ম্যাটেরিয়াল লিখে রাখবে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু ওইখানে দেখিয়ে দিয়েছিলাম, এইখানে জাস্ট 1 মিনিট একটু বলে দিই। তাহলে এইখানে পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখবে। স্টার দিয়ে লিখে রাখবে একটা জিনিস, যে আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি, এটা মেনশন করতেই হবে। আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি এটা কিন্তু মেনশন করতেই হবে। আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি এটা অবশ্যই মেনশন করবে, এবং কীভাবে হচ্ছে বাই আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি এটা মেনশন করবে। এবং যখন আমাদের কার্ভ এই এটা আঁকবো, এপারে কি থাকবে রিলেটিভ কনসেন্ট্রেশন, এপারে কি থাকবে ভলিউম অফ ইলিউট, তাই তো? এটা তাই ছিল তো, ভলিউম অফ ইলিউট ছিল তো, দেখো এটা হয়ে গেল। আর এখানটা কি করব আমরা, এরকমভাবে জাস্ট বলে দেবো মিনিট, মানে 5, 10, 15, 20 যা ইচ্ছা তুমি বলো, কোনো অসুবিধা নেই। আপনি কি লিখছেন কি? ও দেখা যাচ্ছে না, না কেন এরকম হয়ে গেল? এবার স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ দাঁড়ো, হ্যাঁ এইবারে আসবে, এইবার আসবে। হ্যাঁ এইবার মনে করো তুমি যেটা করবে সেটা কি, তুমি তোমার মতো জাস্ট এরম এঁকে নেবে। আমি যেরকম বাবা আমি যেরকম আঁকছি এইরকম তোমার মতো আঁকবে, পিকগুলো তোমার মতো যা ইচ্ছা, ছোট বড় যেটা ইচ্ছা ছোট করো, যেটা ইচ্ছাকে বড় করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরম করবে। শুধু বাঁদিকেরগুলো কী করবে, এইখানে হেভিয়ার আসবে, যেরকম মনে করো একদম বাঁদিকে লিউটেশিয়াম আসবে, আর একদম ডান দিকে কী করবো আমরা সিরিয়াম, আর এদিকে কী করবো ল্যান্থানাম। আর এটাতে তোমরা অসুবিধাই নেই, অক্সিডেশন স্টেট কী করবে সবার +3 থাকবে। একদম বাঁদিকেরটা থাকবে আমার হেভিয়ার, আর একদম ডান দিকে কী থাকবে লাইটার। এইটা শুধু আমরা মেনটেন করবো, আর কিচ্ছু নয়। এটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন আসবে, এবং 3-এ 3 পুরো আসে এখানে, 3-এ মানে হাফ নাম্বারও কাটার জায়গা নেই। যেগুলো বলছি সেগুলো কিন্তু মেনটেন করবে, যেটা আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি এটাকে মেনশন করতেই হবে। গ্রাফটাকে আমায় আঁকতে হবে, এবং গ্রাফ যখন আমি আঁকবো আমি কি করব, হেভিয়ার টু লাইটার আঁকবো। এবং প্রত্যেকের অক্সিডেশন স্টেট কী করবো +3, প্রত্যেকের কিন্তু +3 থাকবে, কারণ কি +3টাই হচ্ছে মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট অফ অল ল্যান্থানাইডস। যাদেরকে আমরা দেখবো কেন, অসুবিধা নেই, সবগুলোই একই হবে। আর এটা কি করব, এটা মনে করো এরম করব 0, 15, আমার ইচ্ছা মতো, আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি। কেন? কারণ কলাম ক্রোমাটোগ্রাফি কেউ তাড়াতাড়ি রান করাতে পারে, আমি মনে করো ড্রপটাকে খুব আস্তে আস্তে কালেক্ট করছি, কেউ মনে করো খুব তাড়াতাড়ি কালেক্ট করছে। তাই কেউ 15 মিনিটে পেতে পারে ফার্স্ট স্যাম্পেল, কেউ আধ ঘন্টায় পেতে পারে, কেউ 1 ঘন্টায় পেতে পারে, কেউ 5 মিনিটেও পেতে পারে। তাই এখানে মিনিট নিয়েও কোনো প্রবলেম নেই, রিলেটিভ কনসেন্ট্রেশন নিয়েও কোনো প্রবলেম নেই, কারণ আমি যে স্যাম্পেল যাকে প্রোভাইড করবো সেই অনুযায়ী অ্যাকচুয়ালি সে করবে, সে রিলেটিভ কনসেন্ট্রেশন কম পেতে পারে, আমি বেশি পেতে পারি, তাহলে আমার ব্যাপার সেটা, তাই ওটা নিয়েও কোনো প্রবলেম নেই। শুধুমাত্র মেনটেন করবে এই ডেটাটা, যে বাঁদিক থেকে ডান দিক যেন এরকম না হয়, মাঝখানে কোনো একটা গুলিয়ে গেল, এটা যেন না হয়, ঠিক আছে। তোমায় কিন্তু হেভিয়ার টু লাইটার এটাকেই কিন্তু মেনটেন করতে হবে। 14খানা এলিমেন্ট, 14খানা এলিমেন্টের নামের যে নর্মাল মনে করো যে সিম্বলগুলো, এইগুলো যেন মাথায় থাকে। এইগুলো যদি ভুলে যাও তাহলে ওখানে নাম্বারটা কিন্তু পাবে না বলবো না, মানে নাম্বারটা একটু কম পাবে, এই যা। কারণ বাকি তো লেখাটা তোমরা লিখতেই পারবে, লেখা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই। শুধুমাত্র কী হবে, যদি বাই চান্স গ্রাফিক্যালি কিছু প্রবলেমটা হয় তাহলে ওখানে একটু নাম্বারটাই হবে। তাতেও বলছি, তাতে এমন কিছু প্রবলেম হবে না। শুরুর দিকটা সবসময়ের জন্য ঠিক মেনটেন করার চেষ্টা করবে, শুরুর দিক এবং শেষের দিক। বাই চান্স মনে করো তোমরা মাঝখানে একটু ভুলে গেছো, অত অসুবিধা হবে না, কেউ অত ওই রকম 14খানা এলিমেন্ট দেখতে যাবে না, 14খানা ল্যান্থানাইডস পড়তে যাবে না। কিন্তু স্টার্টিং আর মনে করো এন্ডিং এটা যদি ভুল হয়, ব্যাস ওটা ধরতে পেরে যাবে যে কেউ। যেরকম আমিও যখন দেখি এইটাই দেখি, লিউটেসিয়াম ইটারবিয়াম, আর এপারে হচ্ছে সিরিয়াম ল্যান্থানাম, এইটাই ম্যাক্সিমাম এক্সামিনার দেখবে। ওই রকম 14খানা এলিমেন্ট কিন্তু কেউ পড়তে যাবে না, তাই শুরু আর শেষ যেন ভুল না হয়। ক্লিয়ার হচ্ছে তো এই অবধি? বোঝা গেছে সবার? ঠিক আছে চলো। স্যার হ্যাঁ বলো বলো। তো আপনি কি কিনে কিছু লিখেছেন, ওই লুটেশিয়াম ল্যান্থানাম আমরা কিছু লিখেছেন নাকি? হ্যাঁ আবার আসছে না, না দূর বাবা, না স্যার, এরম হচ্ছে এবার কেন? গেছে স্যার। কিন্তু এরম তো হয় না, তা আমি লিখে দেখি তো আসছে কিনা এবারে। না স্ক্রিনটা না বারবার ফিক্স হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। স্টপ করি একবার।
হ্যাঁ এইবার আসছে, এবার আসছে, অসুবিধা নেই। আচ্ছা এইটা বুঝতে পেরেছো তো? দেখে নাও, যদি হয় তোমরা লিখে নাও একবার আমি যেটা লিখেছি। রিলেটিভ কনসেন্ট্রেশন, এবার তুমি যেটা ইচ্ছা তোমার মতো লিখবে। আমি যেরকম 0, 15, 30, 45 এইটা করেছি, এইটা হচ্ছে মিনিট, ঠিক আছে? এগুলো হচ্ছে মিনিট সব। এরকমই যে লিখতে হবে তার কোনো মানে নেই। তুমি 30, 60, 75 যা ইচ্ছা তুমি করো। হ্যাঁ ডিফারেন্সগুলো একই রেখো, মানে 30, 60, 90, 100 করে ডিফারেন্সগুলো একই রেখো। রিলেটিভ কনসেন্ট্রেশন পুরোপুরি তোমার নিজের মতো লেখো, অসুবিধা নেই। বাঁ দিক আর ডান দিক অলওয়েজ মেনটেন করবে। কীরকম বললাম? হেভিয়ার টু লাইটার ল্যান্থানাইডস, কারণ হেভিয়ারটা আগে আসবে, গ্রেটার কমপ্লেক্স ফর্মেশন হবে। কেন? কারণ সাইজটা হচ্ছে ছোট, ঠিক আছে? এইটা কিন্তু সবসময়ের জন্য মনে রাখবে। বেসিস হচ্ছে ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য বাঁ দিক থেকে ডান দিক সিরিয়াম টু লিউটেসিয়াম সাইজ ছোট হবে, মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে, চার্জ ডেন্সিটি বাড়ছে, তাহলে বেটার কমপ্লেক্স ফর্মেশন হবে। পজিটিভ চার্জ ডেন্সিটি যেহেতু বেশি, বেটার কমপ্লেক্স ফর্মেশন হবে। তাই ইডিটি এর সাথে যখনই বেটার কমপ্লেক্স হবে, ও কিন্তু সলিউশন ফেজ ওপর থেকে নিচে সব থেকে তাড়াতাড়ি নেমে যাবে হেভিয়ারটা, আর লাইটারটা সব থেকে দেরি করে নামবে, কারণ ওর সাইজটা বড়, কমপ্লেক্স ফর্মেশনটা স্লো হবে, স্লো রেটে হবে, নামবে অবশ্যই বাট স্লো হবে। আর মাঝখানে যদি বাই চান্স কেউ ভুলে যাও অতটা প্রবলেম কিন্তু হবে না। বোঝা গেছে তাই অবধি? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ চলো স্যার। ওকে, চেঞ্জ করছি তাহলে। হ্যাঁ, আশা করছি আর দেখার প্রবলেম হবে না, এবারে মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। আচ্ছা এইবারে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স। তাহলে অক্সিডেশন স্টেটও হয়ে গেল, ওর সেপারেশনও আজকে আমরা করলাম। এবারে যেটা করবো সেটা হচ্ছে ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স। এবার দেখা যাচ্ছে তো? দেখবে, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে। আর পরীক্ষা কবে দেবে? আমি কিন্তু মানে এবার এই সেমিস্টারে কিন্তু পুরো পরীক্ষা নিয়ে নিয়েই করাবো, যেহেতু আগের সেমিস্টারে হয়নি, ওটা সম্ভব হবে না। আমি বুঝতে পারছি পরীক্ষা না নিলে তোমাদের হবে না, তাই পরীক্ষা কবে দেবে এটা একটু বলো, সেই অনুযায়ী আমি ঠিক করব, ঠিক আছে? তোমাদের এই ইন্টার্নশিপটা কবে শেষ? আমার ইন্টারভিউ শুরু হচ্ছে এই সপ্তাহে, শুরু হবে শুনছি, এখন কি হবে ঠিক নেই স্যার, এখন আমাদের পুরোভাবে জানি না। ওটাই তো প্রবলেম, এরা ভুং চুং চারিদিকে দিয়ে দিচ্ছে, অথচ একবারও ভাবছে না যে স্টুডেন্টগুলোর কী হালটা হবে। আবার গার্জেন কল, গোষ্ঠীর পিণ্ডি। আমার টিউটোরিয়াল এক্সাম আছে যে, কি এক্সাম ঘোষণা হয়ে গেছে ফিফথ সেমিস্টারে টিউটোরিয়ালে। ভালো। পণ্ডিত বসে আছে এত হয়, প্রচুর পণ্ডিত বসে আছে। আবার যদি জানতে পারে আমরা এরম বলেছি আরও খেপে যাবে। আমি স্পেসিফিক্যালি মানে নাম নেব না, বাট আমাদের মানে আমি যে কলেজ থেকে পাস আউট সেই কলেজেরই প্রফেসর, যখন আমরা ভর্তি হয়ে অ্যাডমিশন হয়েছে, এবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হচ্ছে, তার ডায়লগ কি মানে এথিক্যাল, মানে প্রচণ্ড এথিক্যাল। যাই হোক, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, সে হতেই পারে টিচার এথিক্যাল, ওটা নিয়ে কোনো নেই। তোমরা মানে এরকমই ব্যাপার তোমাদের মতোই, যে তোমরা ক্লাসে আসো না, করো না, এবং প্রচণ্ড স্ট্রিক। সে দেখাতো কি, তার মুখ চোখ এমন করবে মানে তোমার কথা বলতেই ভয় লাগবে, মানে এমন একটা দেখাবে। আমি তো এমনি একটুখানি মানে এ টাইপের স্টুডেন্ট ছিলাম, আমি এমনিই কথা বলতাম না। তা এক সময় ওই মানে এত ওই রকম করতো। একদিন ওই রকম দেরি করে গেছিলাম, তা সেদিন ওই রকম মানে অনেক কথা শুনিয়েছিল। আমি বলেছিলাম স্যার দেরি করে, মানে আমার তো বাড়ি অনেক দূরে টুরে, সেই নিয়ে যাই হোক মানে প্রচুর সে তার কথা, অনেক জ্ঞান ফ্যান দিল, অনেক কিছু হলো। যাই হোক, তাই এবারে ওই সময় তার মেয়ে যত সম্ভব মানে ওই আমরা যখন ভর্তি হয়েছি তখন মনে হয় ফার্স্ট ইয়ার বেরিয়ে গেছে, সেকেন্ড ইয়ারে পড়ছে, এরকম একটা কিছু ছিল। যাই হোক, সেই বছর যখন পরীক্ষা হয় সেকেন্ড ইয়ারে প্র্যাকটিক্যালস, আমাদের সময় সেকেন্ড ইয়ারে প্র্যাকটিক্যাল মানে বিভৎস কঠিন ছিল। ওই তোমাদের এই ছিল ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালিসিস, কিন্তু আমাদের প্রচুর মেটাল ছিল, সব কিছুর ওই যে ইন্টারফেয়ারিং রেডিক্যাল সব কিছু ছিল। আর ইন্টারফেয়ারিং পড়লে মানে মাথা ব্যথা খারাপ, তুমি ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ কি 6 ঘন্টা প্র্যাকটিক্যাল পরীক্ষা হতে তখন? হ্যাঁ, আমাদের 6 ঘন্টা, ঠিক আমাদের 6 ঘন্টা, তোমাদের তখন 3 ঘন্টা হয়ে গেছে, আমাদের 6 ঘন্টার প্র্যাকটিক্যাল পরীক্ষা ওইটা। মানে 6 ঘন্টা যে কখন চলে যাবে তুমি ভাবতেও পারবে না, মানে বেরোতোই না কিছু। যদি ইন্টারফেয়ারিং একটা পেয়ে যাও মানে তোমার ভাগ্য শেষ ওখানে, মানে মানে মাথা ঢুকে মরবে, তাতেও পাবে না কিছু।
তা যাই হোক, এরকম হতে হতে এক সময় গিয়ে তোমার ওই ওনার মেয়েও কেমিস্ট্রি অনার্স ছিল, আমাদের মানে আমার থেকে সিনিয়র, যাই হোক। তা মেয়ে যখন ওইরকম পরীক্ষায় প্র্যাকটিক্যাল পড়েছিল সেকেন্ড ইয়ারে, মেয়ে কিছু বার করতে পারতো না, আর উনি অত এথিক্যাল, কিছু বার করতে যেহেতু পারেনি, তখন ওই পরীক্ষার এক্সাম হল থেকে বাইরে বেরিয়ে ফোন করেছিল, উনি ফোন করিয়ে স্যাম্পেল চেঞ্জ করিয়ে দিয়েছেন, উনি এত এথিক্যাল। ওই জন্যে নিজের মানে নিজের যখন অবস্থা হয় না তখন বোঝা যায় জিনিসটা। স্যার আমাদের কলেজে এরকম রয়েছে। মানে তোমাদের কলেজে হয়েছে বলতে মানে এইরকম কেউ আছে? মানে হয়েছে বলতে মানে অন্য ডিপার্টমেন্টে এইরকম স্যার রয়েছে কিছু কিছু। হ্যাঁ অবশ্যই, ওই তো এরা অনেক বড় বড় কিন্তু ডায়লগ মারবে, বলা উচিত নয়, বাট যেটা সত্য সেটা সত্য। ডায়লগ এরা প্রচুর মারে, কিন্তু যখন নিজেদের মানে এ আসবে না, রিলেটিভ, রিলেটিভ বলতে একদম নিজেদেরই সন্তান, কন্যা সন্তান বা পুত্র সন্তান, যাই হোক, তখন দেখবে সব কিছু এথিক শেষ। হুম। আর অন্য সময় অন্য স্টুডেন্টদের ক্ষেত্রে কত এথিক্স, কত রুল। চলো আমরা এইখানে দু ধরনের ম্যাগনেটিক মোমেন্ট দেখব, ঠিক আছে? একটাকে আমরা কি বলছি, মিউ এস। মিউ এস মানে কি, যেটা হচ্ছে শুধুমাত্র স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট। আর একটা দেখো যেটা আমরা লিখেছি মিউ জে। আচ্ছা মিউ জে কেন লিখেছি, বিকজ এইখানে দেখো একটা জিনিস, এখানে স্পিন অরবিট কাপলিং এইটাও হবে। আচ্ছা হওয়ার কারণটা কি? হওয়ার কারণটা দেখো, এই যে 4Fটা আছে, 4Fটা কি হয়েছে, ডিপলি সিটেড, একদম ভেতরের দিকে ঢুকে গেছে। মনে পড়ছে আমরা যে বলেছিলাম যে এইখানে ডিউ টু ল্যান্থানাইট কনফ্র্যাকশন কী হচ্ছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা এত বেশি হবে যে 4Fটা ভ্যালেন্স সেল হিসাবে কাজই করতে পারছে না। 4Fটা কী হচ্ছে, একদম ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। আর ভেতরের দিকে যদি ঢুকে যায় তাহলে এখানে আমরা কি করছি, দুটো আলাদা আলাদাভাবে বার করছি। সেটা কি, একটা হচ্ছে স্পিন, তোমার স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট, আর একটাকে আমরা কি বলতে পারি, অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট। আর এই স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট আর অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট, এই দুটোর যে মনে করো ভেক্টর কোয়ান্টিটি, এটাকে কি বলবো তখন আমরা, স্পিন অরবিট কাপলিং, যেটাকে আমরা জে দিয়ে বলছি। আচ্ছা জে তো বললাম, কিন্তু এই জিটা কোত্থেকে আসছে, জিটা আমরা পরে পড়বো, মানে এরপর আমরা যখন ক্যালকুলেশন করব তখন আমরা পড়বো। এই জিটা হচ্ছে একটা রেশিও, এই জিটা যে রেশিওটা আসছে এটাও কিন্তু এই জে এল এগুলো নিয়েই আসছে। আলটিমেটলি মিউ জে যেটা আসছে সেটা কি, সেটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। মানে আমরা যেই এল আর এস এই দুটোকে আমরা বলছি না, মানে এল মানে কি একটা অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট, আর এস ও মানে কি, সেটা হচ্ছে স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট। এবারে এই দুটোকে যখন আমরা ভেক্টর সামেশন করছি, দ্যাট উইল বি মিউ জে। মানে আমরা এরকমভাবে দেখো সাইডে একটু লিখে দিচ্ছি, একটা কি হচ্ছে, একটাকে আমরা বলেছি মিউ এস অথবা মিউ এস ও, তাহলে সেটা কি হবে আমাদের, স্পিন, দূর বাবা, সেটাকে আমরা লিখতে পারি কি, স্পিন অনলি এমএম, স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট। আচ্ছা মিউ এলটা কি হলো, এটা হচ্ছে অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট, অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট। এখন এই যে মিউ এল প্লাস যে এল প্লাস এস হচ্ছে, এই মিউ এল প্লাস এসটাই তো তার মানে এখন আমার এফেক্টিভ হবে। এই এফেক্টিভটাকেই আমরা কি করছি, মিউ জে দিয়ে বলছি। তখন দেখো আমার কথাটা বোঝা গেছে তো জিনিসটা? ঠিক আছে। আচ্ছা তাহলে এলএ 3+, তোমরা একটা কাজ করো, সবার ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো আগে লিখে নাও। ইলেকট্রনিক কনফিগারেশন মানে কি, অনলি ভ্যালেন্স সেল, মানে কি 4F 5D আর 6S যে কটা থাকবে সেই কটা শুধু লিখবে, ঠিক আছে? বাকি কিন্তু লেখার কোনো দরকার নেই। আচ্ছা দেখানোর জন্য বা বোঝানোর জন্য জাস্ট আমি বলে দিচ্ছি, এটা কি হবে 4F0, এটা হবে 4F1, ব্যাস এইটুকু লিখলেই মোর দ্যান এনাফ, আর কিছু লাগবে না। এগুলো পরপর লিখে নাও একটু। একটু নামালাম, তোমাদের অসুবিধা হবে না তো? দেখো একটু নামিয়ে দিচ্ছি, ঠিক আছে। টারবিয়াম অবধি হোক, তারপরে আমরা করব, আগে এই অবধি করে নাও।
বাবারে, হয়েছে। সবার হয়ে গেছে লেখা এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে কি কি আসছে দেখো, মিলিয়ে নাও। নর্মাল কী হবে? 4F2, 4F3, 4F4, 4F5, 4F6, 4F7, 4F8। দেখো এটা আসবে, হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, স্পিন অনলি যদি আমরা বার করি, মনে করো স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট বার করব, তাহলে দেখো প্রত্যেকের ক্ষেত্রে কত আসছে। এটা 0.0 আসবে। একটা যদি থাকে √, তাহলে কী হবে? √1 × 3 মানে √3 আসবে, এটা 1.7। তাহলে এই স্পিন অনলিটা আমরা দেখো সবাই বার করতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু হ্যাঁ বলো। স্যার পরে প্রোমেথিয়ামের হচ্ছে 4F2 হবে, 3+এর। ও ঠিক আছে স্যার। 4F0, হ্যাঁ তাই হবে তো, তাই হবে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্পিন অনলি কিন্তু আমরা সবাই বার করতে পারবো। আমি কিন্তু ওই জন্য আর কিছু দেখাচ্ছি না, আমরা ডিরেক্টলি লিখে দিচ্ছি। আশা করি তোমরা এটা পারবে। এটা পারবে তো? সবাই দেখে নাও। গ্যাডোলিনিয়াম আসবে আর টারবিয়াম 6.9। আমি এটা ভুল করে ফেলেছি, দাঁড়াও। প্রমিথিয়াম যেটা আছে এটা আসবে 4.9। ঠিক আছে, 5.9, 6.9। গ্যাডোলিনিয়াম 7.9 আসবে, 4F7, তারপরে আবার কমতে থাকবে। আচ্ছা, জিনিসটা দেখো, এইটা কি বুঝতে পারছো? দেখো এইটাকে বোঝার চেষ্টা করো। আগে এখান থেকে এই অবধি দেখো, এখান থেকে এই অবধি স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টের যে ভ্যালুটা আসবে, এর পর থেকে জাস্ট রিভার্সটা আসবে। কেন? কারণ আনপেয়ার্ড ইলেকট্রন ল্যান্থানাম 3+2, গ্যাডোলিনিয়াম 3+0 to 7 হলো। এরপরে আনপেয়ার্ড ইলেকট্রনসটা কী হবে? আবার কমতে থাকবে। দেখো 6, 5, 4, 3, 2, 1, 0 হবে। তাই হবে তো, কারণ হাফ ফিল্ড অবধি হয়ে গেছে। এরপর কি এক এক করে পেয়ারিং শুরু হবে। তার মানে যাহা এখানে স্পিন অনলি ভ্যালুগুলো আমরা পেয়েছি, এর জাস্ট দেখো রিভার্স অর্ডারটা এবার আমাদের শুরু হচ্ছে। ওই জন্য দেখো ইউরোপিয়াম যেখানে আমার টোটাল কী হয়েছিল 6টা আনপেয়ার্ড ইলেকট্রন, টারবিয়ামে দেখো যখন 4F8 হয়েছে আবার 6টা আনপেয়ার্ড ইলেকট্রনই হয়েছে, দেখো একই ভ্যালু এসছে স্পিন অনলি। এই অবধি বোঝা গেছে তো সবার? দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা ঠিক আছে, আমরা আগে এটা কমপ্লিট করব, তারপরে ফুলটা করব, কারণ এটা কমপ্লিট করার প্রয়োজন আছে। আর এটা কমপ্লিট করব, তারপরে আমরা ফুল ওই এগুলো লিখবো, অবজার্ভগুলো, নাহলে মানে জিনিসটা ইন্টারেস্ট চলে যাবে তোমাদের। আচ্ছা, এটা আশা করি এবারে তোমরা পারবে। তোমরা স্পিন অনলিগুলো ক্যালকুলেট করার দরকার নেই, যেহেতু আমাদের লেখা আছে। বলে দাও দেখি স্পিন অনলিগুলো কী কী হবে। সুদীপা বলো দেখি, স্পিন অনলিগুলো কী হবে বলো। বলো। হ্যাঁ, আমি ক্যালকুলেটর খুঁজে পাচ্ছি না। ক্যালকুলেটার দরকার নেই, এটাই তো বললাম গরুটা। রিভার্স আসবে, উল্টে উল্টে আসবে এবার। হ্যাঁ, উল্টে দাও না শুধু, বুঝতে পারছো না? দেখো যখন এইটা বোঝার চেষ্টা করো, যদি ক্যালকুলেটার দরকার হতো তাহলে বলতাম কেন তোমায়। এইখানে দেখো 4F6 মানে 6টা আনপেয়ার্ড ইলেকট্রন, 4F8 মানে কী হবে? একই 6টা আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে এটা 6.9 হলে এটাও 6.9। এখন দেখো dy3+, এখানে 4F9 মানে কি? 7টা আনপেয়ার ছিল হাফ ফিল্ড, তারপরে আরও দুটো হয়ে গেছে। তার মানে আমার দুটো ফুল ফিল্ড হয়েছে আর 5খানা আমার আনপেয়ার্ড আছে। তার মানে যেটা 4F5 হবে একই ভ্যালু আসবে। তার মানে এটার ক্ষেত্রে কি আসবে? এটার ক্ষেত্রে আসবে 5.9,
এটাই তো আমি এতক্ষণ ধরে বোঝালাম কি আমার 0 to 7 যে ভ্যালুটা এসছে, এই যে ল্যান্থানাম থেকে মনে করো গ্যাডোলিনিয়াম পর্যন্ত যে ভ্যালুগুলো আমরা পেলাম, এটা 0 to 7 এসছে। এই ভ্যালুটাই কি হবে, জাস্ট উল্টে যাবে কোথা থেকে, এখান থেকে আমার লিউটেশিয়াম পর্যন্ত একদম জাস্ট উল্টে যাবে। কি হবে তাহলে, আমার এটা হবে সরি টারবিয়াম থেকে, এটা লেখাটাই হয়ে গেছে। হ্যাঁ বলো বলো বলো। আপনি আগের দিন মানে পিআর এর ক্ষেত্রে তো 4F3 করেছিল। কোনটা বলো তো, লাস্ট অক্সিজেন স্টেট আছে ওই তো। কি হয়েছে বলো, বুঝতে পারছি না, বলো না। ইলেকট্রনিক কনফিগারেশন ভ্যালেন্স যেটা, হ্যাঁ পিআর এর ক্ষেত্রে প্লাটিনামের ক্ষেত্রে 4F3 6 এসেছিল, এখানে 4F3 দিয়েছেন আপনি। প্রসিডিমিয়ামের ক্ষেত্রে তো হ্যাঁ হ্যাঁ 4F3 6S2 ছিল, 4F3 6S2 তো, তাহলে PR3 প্লাস করো, তাহলে 4F2 আসবে না? ও দেখো, এটা তো প্লাস 3 অক্সিডেশন স্টেটে আছে, তুমি 3টে ইলেকট্রন বার করে দেবে তো। হ্যাঁ স্যার ঠিক আছে, আমি ওটা হ্যাঁ অক্সিডেশন স্টেটটা অলওয়েজ মাথায় রাখবে তো, অক্সিডেশন স্টেট প্লাস 3 মানে 3টে তোমার ইলেকট্রন বার করতে হবে। দেখো সুদীপা এবারে বুঝতে পেরেছো? তাহলে আমার এই দুটো ভ্যালু দেখো সমান আসবে, এই দুটো ভ্যালু সমান আসবে, এবার কি আসবে, নিচের ভ্যালুগুলো কি আসবে, তার মানে জাস্ট উল্টো অর্ডারটা। আমার ওই জন্য বলেছিলাম না ক্যালকুলেট করারই দরকার নেই, আমি ওই ভ্যালুটা থেকে বলতে পারবো। হ্যাঁ পরীক্ষা এলে তো ক্যালকুলেট করে করে লিখতে হবে, সেটা আলাদা ব্যাপার। 1.70 দেখো সুদীপটাও বুঝতে পেরেছো তো, এইটা দেখো এই পুরো অর্ডারটা আগে দেখো বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ স্যার। ঠিক আছে চলো, এইবারে আমরা মিউ যেটা ক্যালকুলেট করবো, আমি যদি তোমায় লিখে দিই তাহলে তোমাদের ক্যালকুলেশনটা আর হবে না, ওই জন্য আমি কি করব, আমরা আগে ফর্মুলা করব, ক্যালকুলেট করব, তারপরে পড়বো, তাতে কী হবে একেবারে প্র্যাকটিসটাও আমাদের হয়ে যাবে। আচ্ছা এখানে তাহলে একটু লিখে দিই তারপরে। আচ্ছা লেখাটা দেখা যাচ্ছে কিনা দেখবে, কারণ আমি তো কিবোর্ডে লিখবো, আমি জানি না এটা আসবে কিনা, আবার দাঁড়াও লিখে দেখি আর। দেখো তো আসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে চলো, ঠিক আছে। The magnetism in lanthanides arises from the 4f orbital বা 4f level করে দিচ্ছি, 4f level, since 4f is incompletely filled, 4f is incompletely ফিল্ড। এই কোনো জায়গায় স্পেলিং মিস্টেক হলে একটু দেখে নেবে, বলবে আমাকে। Four F is incompletely filled and its its position বলে লিখে দিচ্ছি, its position is far inside, এরকম ভাবে লিখছি, its position is far inside to be influenced by the surrounding ligands করে দিই, সারাউন্ডিং আর কোঅর্ডিনেট করছি না, সারাউন্ডিং ligands, কমা দিয়ে লিখবে a trivalent lanthanides বা trivalent lanthanide complex almost behaves like a true ion। দেখো বুঝতে পেরেছো আশা করি। যদি নিজেদের ভাষায় লিখতে হয় এরকমভাবেও লিখতে পারবে যে as the 4f electrons are deeply seated hence it is not influenced by the surrounding ligands। এইটাকে আমি একটুখানি নর্মাল ভাষায় লিখেছি এরকমভাবে, একটু ভালো ভাষায়। আচ্ছা ম্যাগনেটিজমে দুটো এ পড়ে গেছে, এটা একটু ভালো ভাষায় লিখেছি। দ্য ম্যাগনেটিজম ইন ল্যান্থানাইডস অ্যারাইজেস হবে, হ্যাঁ স্পেলিং মিস্টেক হচ্ছে বড্ড, অ্যারাইজেস ফ্রম দ্য 4f level since 4f is incompletely filled and its position is far inside, এতটাই ভেতরে ঢুকে আছে যে লিগ্যান্ড দ্বারা ওরা ইনফ্লুয়েন্সড হচ্ছে না। এই একই ভাষা আমরা আগেও লিখেছিলাম একবার। এই ক্লিয়ার হচ্ছে তো এই অবধি? দেখো
বোঝা গেছে তো? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব বলেছিলাম, কি এখানে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট অ্যান্ড স্পিন ম্যাগনেটিক মোমেন্ট দুটোই ধরবো। ওই জন্য আমরা লিখছি স্পিন অরবিট কাপলিং ফর lanthanide is quite high so that L and S vector couple effectively to give the J vector J মানে কি স্পিন অরবিট কাপলিং কনস্ট্যান্ট J vector ঠিক আছে, ফুল স্টপ দিয়ে লিখবে ফর এ lanthanide J is a good quantum number, তোমরা ফুল লিখো, আমি তো শর্টে লিখছি কোয়ান্টাম নাম্বার, অ্যান্ড ম্যাগনেটিক মোমেন্ট is given by the কিরকমভাবে লিখবো বলো তো, মিউ জে, আচ্ছা আমি হাতেই লিখে দিই তাহলে, দাঁড়াও, given by মিউ জে লিখবে, মিউ জে ইকুয়েশন, আচ্ছা তাহলে মিউ জে ইকুয়েশনটা কীরকম দেখতে হবে সেটা অলরেডি আমরা ওই ইয়েতেও লিখেছি, দেখো টেবিলে লিখেছি যে মিউ জে ইকুয়ালস টু কী লিখেছি আমরা, জি ইন্টু রুট ওভার জে ইন্টু জে প্লাস ওয়ান। এইবার ব্যাপারটা হচ্ছে জিটা কি, জিটা ইকুয়াল টু লিখে রাখবে স্পেকট্রোস্কোপিক স্প্লিটিং ফ্যাক্টর, এটাকে আরেকটা লেখা হয় জাইরো ম্যাগনেটিক রেশিও যত সম্ভব। 1 মিনিট একটুখানি দাঁড়াও তো, আমার এটা জাইরো ম্যাগনেটিক ছিল না জাইরো মেট্রিক ছিল, 1 মিনিট দাঁড়াবে তো, এটা আর এটা গুলিয়ে যাচ্ছে, ম্যাগনেটিক ছিল বা মেট্রিক ছিল, যে কোনো একটা ছিল, দেখে নিচ্ছি একবার, আদৌ যেন বইতে আছে কিনা সেটাও জানি না, মেট্রিক না ম্যাগনেটিক ছিল, কোথায় আছে, এই অবধি লেখা হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। ঠিক আছে, 1 মিনিট একটু দাঁড়াও, হ্যাঁ, কারণ একেবারে এটা লিখিয়ে দিই, ঠিক লিখিয়ে দিই, বেকার আপনি যদিও ওটা অতটা কাজে লাগবে না, তাও যেটা লিখছো ঠিক লেখা উচিত। না আছে বলে মনে হয় না, ও তো বইয়েতে তো খুঁজেই পাচ্ছি না কোথাও, তো অক্সিডেশন স্টেট দিয়েছে, দেয়নি। জিটাকে কি লিখেছে দেখি একবার, জি লেখা আছে, জিটাই কোনো এক্সপ্লেনই করেনি এরা,
F2 দিয়েছে ইলেকট্রন কনফিগারেশনস। বুঝে পাচ্ছি না গো, জাইরোম্যাগনেটিক রেশিওই হয়, যাই হোক। তো এখানে না জি বলে কিছু লেখা নেই, মানে মেনশন করেনি জিটা কি, জিটা মেনশন করে পাচ্ছি না। অসুবিধা নেই স্যার, ও জাইরোম্যাগনেটিক রেশিও লেখো, স্পেলিংটা অসুবিধা হবে না। আমার যেটুকু জানি সেটা এটাই ছিল, জাইরোম্যাগনেটিক রেশিও। স্পেলিংটা কি স্পেলিংটা লিখে দেবো না লিখতে পেরেছো? অর দিয়ে লিখবে জাইরোম্যাগনেটিক রেশিও, হয়েছে? ঠিক আছে, এটুকু আমি, আমার যেটুকু জানা আছে জাইরোম্যাগনেটিকই ছিল, মেট্রিক ছিল না, বাট আমি বইতে পাইনি, মনে হচ্ছে জাইরোম্যাগনেটিকই, মেট্রিক হবে না। ঠিক আছে চলো, এবার যেটা বলছিলাম, তাহলে জি ইকুয়ালস টু আমায় ক্যালকুলেট করতে হবে, কারণ আমি যেটা তো আমরা জানি, যেটা কী ছিল বলো, এটা তো অলরেডি আমরা জানি, যে আচ্ছা যেটা পরে লিখে দিচ্ছি, যেটা কী ছিল, স্পিন অরবিট কাপলিং, মোর দ্যান হাফ ফিল্ড ওরে কী ছিল, মড এল প্লাস এস, আর লেস দ্যান হাফ ফিল্ড অথবা ইকুয়াল টু হাফ ফিল্ডের জন্য আমরা কী করতাম, মড এল মাইনাস এস। আমি একবার লিখিয়েও দেবো আলাদাভাবে, অসুবিধা নেই, বাট তার আগে এইটাকে করি। তাহলে জি ইকুয়ালস টু কী লিখছি আমরা, 1 প্লাস কী করবো আমরা, জে ইন্টু জে প্লাস 1 করবো, প্লাস কী করবো, এস ইন্টু এস প্লাস 1, এস কিন্তু এখানে স্পিন মাল্টিপ্লিসিটি নয়, টোটাল স্পিনটা, মাইনাস এল ইন্টু কী করছি, এল প্লাস 1, ওই জন্য এসটাকে কিন্তু ক্যাপিটাল এস ভাববে না, এসটা কিন্তু স্মল এস, ঠিক আছে? আর নিচে কি আসবে, 2 ইন্টু জে প্লাস 1, ব্যাস কমপ্লিট। বোঝা গেছে জিনিসটা? এই অবধি ক্লিয়ার হয়েছে? আচ্ছা এইবারে দেখো আমরা কি লিখছি, যেটা তাহলে কি লিখবো, মড এল প্লাস এস করবো ফর মোর দ্যান হাফ ফিল্ড, ফর মোর দ্যান হাফ ফিল্ড, যেখানে হাফ ফিল্ডের থেকে বেশি আছে সেখানে কি করব, মড এল প্লাস এস করব। আর কি করব, যে করব মড এল মাইনাস এস ফর লেস দেন অর ইকুয়াল টু হাফ ফিল্ড, অর ইকুয়াল টু হাফ ফিল্ড, তার জন্য করবো আমরা মড এল মাইনাস এস। দেখো এই অবধি ক্লিয়ার? ঠিক আছে চলো, এবার আমরা টেবিলটা কিন্তু এখনো কমপ্লিট করিনি, টেবিলটা কমপ্লিট না করার কারণ আছে, কারণ আগে আমরা 2-3টে ক্যালকুলেট করব, দেখছি আমরা পারছি কিনা, তারপর টেবিলটা কমপ্লিট করব। কেন? কারণ আমার তো মিউজের ভ্যালু যে কোনো কারোর ক্যালকুলেট করতে দিতে হতে পারে। এবার সবগুলো তো আমরা ক্লাসে ক্যালকুলেট করে 14টা লিখতে পারবো না, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়, তাহলে একটা ক্লাস হতেই শেষ হয়ে যাবে। আমরা কি করব, 2-3টে ক্যালকুলেট করব, দেখবো আমরা পারছি কিনা, বাকি ডেটাটা আমি লিখিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, এবার যে ডেটাটা আমরা লেখাচ্ছি দেখো, এখানে 2 রকম প্রশ্ন আসবে, একটা কি নর্মাল জাস্ট তোমায় মিউটাকে লিখতেও দিতে পারে, তাতে অসুবিধা নেই। এবার দেখবে কারোর ক্ষেত্রে কি হবে, আমার স্পিন অনলির সাথে সমান হয়ে যাচ্ছে। আচ্ছা স্পিন অনলির সাথে মিউ যে কখন সমান হবে আগে বলো, প্রশ্নগুলো টাইপ বলছি, কখন মনে করো স্পিন অনলির সাথে মিউ জেটা পুরোপুরি সমান হয়ে যাবে, মানে এফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্টটা স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টের সাথে কখন সমান হয়ে যেতে পারে বলো দেখি। বলো। ফিল্টার কোল ফিল্ডের সমান না, নর্মাল আগে ভাবো মিউ এফেক্টিভ জিনিসটা কি। মিউ এফেক্টিভ মানে কি, দুটো কন্ট্রিবিউশন থেকে আসছে, একটা হচ্ছে স্পিন অনলি, হ্যাঁ ও ঠিকই বলেছে, হাফ ফিল্ড ফুল ফিল্ডের সময় জিনিসটা ঠিক বলেছে, আমি কনসেপ্টটা জাস্ট বলছি, আমার না বলাটা উচিত হয়নি, বাট ও জিনিসটা ঠিক বলেছে। আচ্ছা কারণটা কি এটা বোঝো, কারণ মিউ এফেক্টিভ যেটা আসে সেটা হচ্ছে স্পিন অনলির থেকে কন্ট্রিবিউশন আর অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্টের কন্ট্রিবিউশন, দুটো নিয়ে মিউ এফেক্টিভ এসছে। তাহলে আমার যদি অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্টের কন্ট্রিবিউশনটা টোটালি 0 হয়ে যায়, তাহলে আমার এফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়াল টু হয়ে যাবে আমার স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট। এবং এই এল এর ভ্যালুটা 0 কখন হবে, হাফ ফিল্ড আর ফুল ফিল্ডের ক্ষেত্রেই দেখবে হবে,
কারণ এল যে আমরা ক্যালকুলেট করতাম ওই এমএল দিয়ে নাম্বার অফ ইলেকট্রনস ইন্টু এমএল এর ভ্যালু প্লাস নাম্বার অফ ইলেকট্রনস ইন্টু এমএল এর ভ্যালু এরকমভাবে করে করে যেতাম। তাহলে এলটা দেখবে শুধুমাত্র হাফ ফিল্ড বা ফুল ফিল্ডের ক্ষেত্রেই 0 হবে। আর এই দুটো জায়গায় দেখবে আমরা যেটা পাবো সেটা স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টের থেকে আমাদের নর্মাল এফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্টের সাথে দেখবে রিলেশন থাকবে এই দুটো ইকুয়াল। তাহলে এইরকম একটা প্রশ্ন আসতে পারে। আর কি প্রশ্ন আসতে পারে? স্ট্রেট কাট প্রশ্ন আসতে পারে, জাস্ট এর ম্যাগনেটিক মোমেন্টটা ক্যালকুলেট করো। এই ম্যাগনেটিক মোমেন্ট যদি ক্যালকুলেট করতে দেয় আমি নর্মালি কী করবো, জাস্ট আমাদের ইকুয়েশনটা কাজে লাগাবো, মিউ জে ইকুয়ালস টু জি ইন্টু জে রুট ওভার জে ইন্টু জে প্লাস 1। বাট মনে থাকা যেন যে প্যারেন্ট ইকুয়েশন আমায় লিখতে হবে এবং যে কটা আমার টার্ম এবং সিম্বল আছে সেগুলোকে কিন্তু আমায় এক্সপ্লেন করে দিতে হবে, তবে আমি ফুল মার্কস পাবো, নাহলে কিন্তু ম্যাথে ফুল মার্কস পাবো না। আর একটা প্রশ্ন আসতে পারে আমাদের, সেটা হচ্ছে অবজার্ভ ম্যাগনেটিক মোমেন্ট যেটা আসছে তার সাথে ডিফারেন্সটা কি। এই অবজার্ভ ম্যাগনেটিক মোমেন্টের সাথে ডিফারেন্সটা শুধুমাত্র একটা বা দুটোর ক্ষেত্রে হয়। এই প্রশ্নটা আমরা আলাদাভাবে অ্যাটেম্প্ট করব, সেটা আগে আমরা করে নিই, সেটা জাস্ট দুটোর ক্ষেত্রে হয়। তাহলে 3 রকম প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে কি, যে মিউজের সাথে স্পিন অনলি পুরো সমান হচ্ছে কারো কারো ক্ষেত্রে, সেইটা এক্সপ্লেন করতে দিতে হতে পারে এবং সেটা তোমায় বলতে হবে দুটো ক্যালকুলেট করে যে কেন হচ্ছে, যে অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট বা অরবাইটাল কন্ট্রিবিউশন সেটা হচ্ছে পুরোপুরি 0 হচ্ছে, সেই জন্য আমার সমান হচ্ছে। একটা হতে পারে ডিরেক্টলি ক্যালকুলেট করতে দিতে পারে মিউ জেটা, ব্যাস হয়ে গেল, ওটাতে কোনো প্রবলেম নেই। আর একটা হতে পারে অবজার্ভের সাথে ডিফারেন্স, সেটা শুধুমাত্র দুটো ল্যান্থানাইডসের ক্ষেত্রে আসে, সেই অ্যান্সারটা আমরা করে নেব। চলো আগে আমরা প্র্যাকটিসটা করি, তারপরে আমরা টেবিলের ফরম্যাটটা শেষ করব। একটা কোশ্চেন হিসেবেই তাহলে লিখে রাখি আগে, সেটাই সুবিধা হবে, একেবারে যে ক্যালকুলেট করছি কোশ্চেন হিসেবে লিখে নাও। দেখো, ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক মোমেন্ট, calculate the magnetic moment for the following lanthanides, আচ্ছা বলে 1 নম্বর দিয়েছে সিরিয়াম 3+, ঠিক আছে। আমি তো আর ওই ওপরে মানে সুপারস্ক্রিপ্ট করতে পারছি না, এটা বুঝে নিও, ঠিক আছে। সিরিয়াম 3+ দিয়েছে। 2 নম্বর দিয়েছে গ্যাডোলিনিয়াম 3+, অ্যান্ড 3 নম্বর দিয়েছে dy+3। এই dy এর নাম কি ছিল বলো দেখি, dy মানে নামটা কি ছিল বলো? ডিসপ্রোসিয়াম। রাইট, dy মানে হচ্ছে ডিসপ্রোসিয়াম। তাহলে dy 3+, তাহলে 3টে দিয়েছে, সিরিয়াম, গ্যাডোলিনিয়াম আর ডিসপ্রোসিয়াম। এই 3টে 3+ অক্সিডেশন স্টেটের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করতে দিয়েছে, করে নাও। আচ্ছা, যদি কারো মনে হয়ে থাকে না আমি সেই ভুলে গেছি এল ভ্যালু ক্যালকুলেট করার জন্য, তাহলে আমাকে বলবে, আমি একটা দেখিয়ে দেবো। চুপচাপ কিন্তু বসে থাকবে না। যদি কারো মনে থাকে যে না আমার মনে পড়ছে না, আমি ভুলে গেছি, তাহলে বলো, আমি একটা দেখিয়ে দেবো, অসুবিধা নেই। না, এলটা দেখিয়ে দিন একবার। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমি সিরিয়ামটা দেখিয়ে দিই একবার। আচ্ছা, প্রথমত বলো যে সিরিয়াম 3+ এর এটা কী হবে ইলেকট্রনিক কনফিগারেশন। আমি 1 নম্বরটা করছি, ঠিক আছে। সিরিয়াম 3+ এর ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে বলো? 4f1, ব্যাস হয়ে গেল। তাহলে 4f1 হলে আমি কী করবো, 4fটা জাস্ট এঁকে নেবো। কটা অরবাইটাল হবে আমার? 7খানা অরবাইটাল। তাহলে আমার 1, 2, 3, 4, 5, 6, 7টা। এবার 4f এর জন্য আমরা কী করতাম, এমএল ভ্যালুটা লিখতাম। কী করতাম, মাঝখানে 0, বাঁ দিকে হবে আমার একটা করে প্লাস বাড়বে, আর ডান দিকে কী হবে, একটা করে মাইনাস বাড়বে, হয়ে গেল। এবারে 4f1 মানে একটা ইলেকট্রন এখানে ঢুকলো। তাহলে এবার আমি কী ভ্যালু ক্যালকুলেট করবো, এল ভ্যালুটা। এল ভ্যালু কী করে ক্যালকুলেট করবো, তার মানে একটা ইলেকট্রন ইন্টু 3, মানে 3 × 1 আসবে, প্লাস আবার এখানে যোগ হতো যদি কোনো কিছু থাকতো, বাট এখানে তো আর কিছু নেই, তাই এখানে কিছু আমার আসছে না, শুধুমাত্র 3 × 1। যদি এখানে মনে করো আর একটা ইলেকট্রন আসতো, তাহলে কী করতাম, 3 × 1 প্লাস আবার কী আসতো, 2 × 1। আবার মনে করো যদি এখানে একটা ইলেকট্রন আসতো প্লাস 1 × 1, এরকমভাবে আমার একটা একটা করে যেত, যেটা আমরা টার্ম সিম্বলে পড়েছি, একই জিনিস। তাহলে এটা এলো আমার কি 3, এল এর ভ্যালুটা দেখো আমার এলো 3। এবার কি আসবে আমার স্পিনের ভ্যালু। স্পিনটা কত আসবে, যে কটা আমার আনপেয়ার্ড ইলেকট্রন আসছে ইন্টু হাফ, মানে আমার আলটিমেটলি কি আসবে n/2। তাহলে এখানে n/2 মানে আমার আসবে আমার টোটাল স্পিনটা হাফ, কারণ একটাই আমার আনপেয়ার্ড ইলেকট্রনস আছে। এবার আসছে জে এর ভ্যালু। আমরা কি বলেছি, লেস দেন হাফ ফিল্ড অথবা মনে করো ইকুয়াল টু হাফ ফিল্ড হলে মড এল মাইনাস এস করবো। যদি মোর দেন হাফ ফিল্ড হয় তাহলে মড এল প্লাস এস করবো। এখানে আছে কিন্তু লেস দেন হাফ ফিল্ড, তাহলে আমরা কি করবো, মড এল মাইনাস এস। তাহলে মড এল মাইনাস এস মানে কি আমার আসবে এটা 3 - হাফ। তাহলে 3 - হাফ মানে কত আসছে, এটা আলটিমেটলি আসছে আমার 5/2। এটা আমার চলে এলো। এবার আমার কী করতে হবে তাহলে জি এর ভ্যালু।
তাহলে জি এর ভ্যালুটা কি 1 প্লাস জে ইন্টু কী ছিল জে প্লাস 1 প্লাস কী ছিল আমার এটা এস ইন্টু এস প্লাস 1 মাইনাস ছিল আমার কি এল ইন্টু এল প্লাস 1 ডিভাইডেড বাই ছিল 2 ইন্টু জে প্লাস 1 এটা ছিল। তাহলে আমরা কি করব 1 প্লাস জে ইন্টু জে প্লাস 1 বলেছে, তাহলে কত আসবে এটা 5/2 ইন্টু কী আসবে তাহলে 7/2, কারণ 5/2 প্লাস 1 মানে 7/2, এটা একটা এলো, এটা আমি ব্র্যাকেটের মধ্যে নিলাম, প্লাস এস ইন্টু এস প্লাস 1 তাহলে কত আসবে হাফ ইন্টু হাফ প্লাস 1 মানে কত আসবে এটা 3/2 আসবে, প্লাস মাইনাস কি আসবে এল ইন্টু এল প্লাস 1, এল এর ভ্যালু কত এসছে দেখো আমার 3 এসছে, তাহলে কত আসবে 3 ইন্টু 4, এটা আসবে আমার 3 ইন্টু 4 হয়ে গেল। নিচে কত আসবে 2 ইন্টু জে এর ভ্যালু 5/2 ইন্টু জে প্লাস 1 মানে আমার 7/2। দেখো এই অবধি সবাই বুঝতে পেরেছো কি? দেখো এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তাহলে 1 প্লাস আমরা কি করব এটাকে ক্যালকুলেট করব, কত আসছে ওপরে একটা আসছে 5 7 35/4 আর ওপরেরটায় দেখো এসছে 3/4 মানে 35 আর 3 আমার এটা এসছে দেখো 38/4 আর মাইনাস আসছে আমার কত এটা 12, তাই একেবারে আমি এটা লিখতে পারি, দেখো আমি যেহেতু একটুখানি স্টেপ এ করবো ওই জন্য আমি কি লিখছি এটা মাইনাস, তার মানে 12 যদি হয় তারপরে 4 12 48 আসবে। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? এইটা আগে দেখো বুঝতে পেরে আমি স্টেপ জাম্প করেছি এটা বুঝতে পেরেছো? আর নিচে কি আসবে তাহলে একটা যদি আমি কেটে দিই তাহলে আমার কত আসবে এটা 5 7 35 ডিভাইডেড বাই 2 আসবে, হয়ে গেল। অথবা তোমরা যদি চাও 70/4ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 1 এটা এবারে চলে আসবে আমার মাইনাস, আচ্ছা মাইনাস যদি আসে আমার কি আসছে এটা 10/4, দেখো তাহলে 10/4 মানে হচ্ছে আমার 5/2 আর নিচে আসবে আমার দেখো 35/2, দেখো এটা আসছে তো, দেখো তো এটা আসছে তো, দেখে নাও। তাহলে আমার কি আসবে এইটা বেরিয়ে গেল, তার মানে আমার আসবে 1 মাইনাস 5/35 মানে হচ্ছে আমার এটা 7, মানে 1 মাইনাস 1/7 মানে হচ্ছে আমার 6/7, এটা আমার আসছে জির ভ্যালু। তাহলে এবার যদি আমি মিউ জে ক্যালকুলেট করি তাহলে আমার কি আসবে মিউ জে ইকুয়ালস টু ছিল জি ইন্টু রুট ওভার জে ইন্টু জে প্লাস 1, এটা বোর ম্যাগনেটন। তার মানে আমরা কি লিখব জি এর ভ্যালুটা আসবে আমার 6/7 ইন্টু জে এর ভ্যালু আমার ছিল যত সম্ভব 5/2 ইন্টু 7/2, তাহলে আমার আসবে 6/7 ইন্টু রুট ওভার 35/4 বোর ম্যাগনেটন। এবার এটা ক্যালকুলেটর ইউজ করলে তোমরা পেয়ে যাবে। আমার কাছে ভ্যালুটা লেখা আছে সেই জন্য আমি বলে দিচ্ছি, এই ভ্যালুটা আসবে আমার 2.54 BM বা মোর ম্যাগনেটন। এটা যেহেতু লেখা আছে আমি বলে দিলাম, বাট এটাই আসবে, আমি মানে যেটা করেছি সেটা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমি দেখেও নিচ্ছি একবার, দাঁড়াও। (35/4) তো রুট 35/4 আচ্ছা 2.54 দেখে নিয়েছো? ঠিক আছে, তাহলে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে 2.54 আমারও তাই এসছে 2.54। দেখো এবার বুঝতে পেরেছো তো? তাহলে বাকি দুটো এবার তোমরা পারবে কি দেখো? ঠিক আছে করো তাহলে। আচ্ছা যে দুটো দিয়েছিলাম দেখিয়ে দিই তাহলে। এই সুদীপটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কি বুঝতে পারছো বলো তাহলে? স্যার কোন মানে কি বলবো? ঠিক আছে গ্যাডোলিয়াম 3+ আর ডিসপ্রোসিয়ামটা বার করো, তাহলে বুঝতে পেরে যাবো। আচ্ছা হ্যাঁ বলো। এর মানটাই 0 আসছে। গ্যাডোলিয়াম 3+ মানে কত আসবে বলো? F7 আসবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তুমি মিউজেটা বার করো না, আমি ইচ্ছা করেই বার করতে দিয়েছি। মিউজেটা বার করো তাহলে বুঝতে পারবে, মিউজেটা বার করো।
না মা, হয়নি? কত পড়াবে? আর স্যার আমি চলে যাচ্ছে, তুমি এসে যাও। থাকি তো কতগুলো মামা মামা সকালে কি বানাবো? কি বানাবো? কি আমি মামা আরে দেখবে ওই দিয়ে বানাবো, মাথা দিয়ে বানাই তাহলে মোটা তুমি করে যাবো, আমি তো আলুটা আলু এই চুপ করবি, বকে যাচ্ছে খালি। মামন ওই ঘরে যাও, তুমি ওই ঘরে যাও, যাও গিয়ে খেলো, যাও। বকে যাচ্ছে তখন থেকে। এ হয়েছে গ্যাডোলিনিয়াম 3+টা হয়েছে সবার? এইটার মিউজে বলো কত এসছে, আর ডিসপোসিয়ামের ক্ষেত্রে বলো মিউজে কত এসছে। এই দুটোর মিউজে বলো কত কত এসছে। কত এসছে বলো, শুনতে পাচ্ছি না আমি। 7.94। গ্যাডোলিনিয়াম 3+, ঠিক আছে 7.94 একদম ঠিক এসছে। দেখো সবার এসছে কি, অনুশ্রী, সুদীপা, সুদীপ্তা, মানব, চারজনেরই এসছে 7.94। যদি সবার এসে থাকে তাহলে এবার আমি একটা জিনিস বলছি, মেলাও। আমরা স্পিন অনলি দেখো ম্যাগনেটিক মোমেন্ট লিখে দিয়েছি, এবং স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট তোমরাও কিন্তু বার করতে পারবে, কারণ পরীক্ষায় যদি পড়ে স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট আমাকে বার করে দেখাতে হবে। এইবার দেখো স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টের সাথে দেখো গ্যাডোলিনিয়াম 3+এর ম্যাগনেটিক মোমেন্ট বা এফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্ট কমপ্লিটলি মিলে গেছে। 7.9 আমরা ওখানে বলেছিলাম স্পিন অনলি, আর এইখানে দেখো এটা এসছে 7.94, মানে পুরোপুরি মিলে গেছে। কেন মিলে গেছে ওর জন্য ওখানে লিখে রাখো যে অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট কন্ট্রিবিউশন অফ গ্যাডোলিনিয়াম 3+ ইজ টোটালি জিরো। দেখো এলটা জিরো এসছে, এটা মানব বলছিল, ওই এলটা জিরো এসছে বলেই দেখো অরবাইটাল কন্ট্রিবিউশন নেই, ওই জন্য এফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্ট কী হয়েছে, অ্যাকচুয়াল স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টের সাথে ইকুয়াল হয়ে গেছে। বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, তাহলে শুধু লিখে রাখবে যে অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট কন্ট্রিবিউশন অফ গ্যাডোলিনিয়াম 3+ ইজ জিরো, দ্যাটস ওয়াই মিউ জে ইকুয়াল টু মিউ এসও বা মিউ স্পিন অনলি। জাস্ট এই একটা লাইন লিখে রাখবে। পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে তাহলে কিন্তু আমি স্পিন অনলি, মনে করো পরীক্ষায় প্রশ্ন পড়লো যে গ্যাডোলিনিয়াম 3+এর ক্ষেত্রে স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট অ্যান্ড এফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্ট টোটালি ইকুয়াল, এটা এক্সপ্লেন করো। তাহলে কি করবে, স্পিন অনলি বার করে দেখাবে এবং মিউ জেও বার করে দেখাবে, দেখিয়ে তার নিচে কমেন্টটা লিখবে যে অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট কন্ট্রিবিউশন অফ গ্যাডোলিনিয়াম 3+ ইজ জিরো, দ্যাটস ওয়াই ইটস এফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্ট ইজ ইকুয়াল টু স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট। তার মানে কিন্তু এটা নয় যে আমরা মানে করে দেখাবো না, করে কিন্তু দুটোই দেখাতে হবে, তবে নাম্বারটা পাবে, নাহলে পাবে না। হয়েছে? এই অবধি বোঝা গেছে? ঠিক আছে, ডিসপ্রোসিয়াম করে নাও, ডিসপ্রোসিয়ামটা করে নাও।
টাটা। কি একটা আবার থাকছে। এত সমস্যা না সব কিছুতে। আমি একটা কাজ করছি তো না তুমি কিচ্ছু কাজ করছো না। কে কাজ করছি তুমি জানো না জানো না তুই খালি বললি উফ, চুপ করো তুমি। চিকেন পকোড়া বলে গেল পকোড়াটা বানানো আমাদের বানিয়েছি তো বানাইনি এই ডিসপ্রোসিয়াম কে কে বার করেছো বলো? এত দেরি হচ্ছে কেন গো? বেল পড়ে যাবে একটা অঙ্ক করতে গিয়ে তোমাদের। 1 নাম্বার দেবে, যদি মিউজে দেয় দুটো বার করতে দেবে, 2 নাম্বার দেবে। 10.60 ভেরি গুড, একদম পারফেক্ট এসছে। 10.60 বোর ম্যাগনেটন। বাকি কারো এসছে? এই বাকি কারো এসছে? সুদীপা, সুদীপ্তা, বাকি কারো এসছে? অনুশ্রী, মানব? ঠিক আছে, যদি 10.60 এসে থাকে তাহলে সবারটাই ঠিক, 10.63 আসবে। ঠিক আছে, চলো তাহলে এইবারে আমরা টেবিলটা কমপ্লিট করছি। কেন? কারণ এইবারে কিন্তু আমরা যে মিউ ক্যালকুলেটেড বা মিউ যে ভ্যালুটা, এটা কিন্তু আমরা প্রত্যেকের জন্যেই বার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো, যেখানে 0 ইলেকট্রনস আছে, এবার তোমরা বলো তো মিউ যে তাহলে কত আসা উচিত? যেখানে ইলেকট্রনই নেই সেখানে কি ম্যাগনেটিক মোমেন্ট আদৌ আসবে? আসার কথাই নয়। তাহলে আমার মিউ যেটা কত আসবে, এখানে 0ই আসবে, যেটা এক্সপেক্টেড সেটাই। মিউ এসও মানে মিউ যে 0 এবং অবজার্ভও কিন্তু 0, আমরা কোনো ম্যাগনেটিক মোমেন্ট এর ক্ষেত্রে পাবো না। সিরিয়ামের ক্ষেত্রে দেখো 1.7 মিউ এস ছিল, স্পিন অনলি, বাট এখানে মিউ যে আসবে কেন? কারণ এখানে অরবাইটাল কন্ট্রিবিউশন আছে, এবং অরবাইটাল কন্ট্রিবিউশন আসার জন্য আমরা দেখবে সিরিয়ামের ক্ষেত্রে এটা পেয়েছিলাম 2.54, এটা আমরা বলেছিলাম। অবজার্ভটা দেখো যেটা আসছে সেটা হচ্ছে 2.3 টু 2.6 এর মধ্যে, ম্যাচ করে গেছে, কোনো অসুবিধা নেই। অবজার্ভ বলেছে 2.3 থেকে 2.6 এর মাঝখানে আসছে এবং আমার সাথে ম্যাচ করে গেছে, কোনো প্রবলেমই নেই। তাই এখান থেকে কোনো প্রশ্ন কিন্তু আসবে না যে অবজার্ভ ম্যাগনেটিক মোমেন্ট আর এই ম্যাগনেটিক মোমেন্ট আলাদা, এটা আসবে না। জাস্ট বলতে পারে অবজার্ভ ম্যাগনেটিক মোমেন্ট ইন বিটুইন 2.3 টু 2.6 এক্সপ্লেন, ব্যাস তুমি জাস্ট মিউ যে ক্যালকুলেট করবে দেখিয়ে দেবে, হয়ে গেল। কিন্তু এরম প্রশ্ন কিন্তু একবারও আসবে না যে দুটো ডিফারেন্ট কেন দেখাও, এটা আসবে না, কারণ দুটো ডিফারেন্সই নয়, মানে কোনো ডিফারেন্স এর মধ্যে নেই, একই আছে। নেক্সট, যেটা মনে করো PR3+ আছে, তার ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি যেটা আসছে 2.8 স্পিন অনলি, এবং মিউ যে যদি আমরা ক্যালকুলেট করি সেটা আসবে 3.58, কেন? কারণ অরবাইটাল কন্ট্রিবিউশন আছে, এবং এটারও ভ্যালুটা আছে কি 3.4 টু 3.6, এবং আমরা বলেছিলাম যে অবজার্ভটা সবার সাথেই ম্যাচ করে এক্সেপ্ট 2 কেসেস, শুধুমাত্র দুটোর ক্ষেত্রে আমাদের ম্যাচ করবে না, বাকি সবার ক্ষেত্রে ম্যাচ করবে। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে আমরা যদি দেখি সেটা আসবে 3.62, এবং এর ভ্যালুটা আসে 3.5 টু 3.6, এটাও ঠিক, কোনো প্রবলেম নেই, কারণ 3.5 টু 3.6 অ্যাকচুয়াল 3.62 কোনো অসুবিধা নেই। তারপরেরটা ভ্যালু আসবে 2.68, অরবাইটাল কন্ট্রিবিউশনের উল্টো আসছে, নেগেটিভ চলে আসছে অরবাইটাল কন্ট্রিবিউশনটা, বাট আছে, এবং এর ভ্যালুটা আসবে অবজার্ভটা 2.6 টু 2.7, এটাও ঠিক। এবার শুরু হচ্ছে কি এই স্যামারিয়াম 3+ অ্যান্ড ইউরোপিয়াম 3+, এই দুটোকে ওই জন্য আমি স্টার দিয়ে রাখি। কেন এই দুটোকে স্টার দিচ্ছি? কারণ এই দুটোর ভ্যালুকে লক্ষ্য করবে, ভ্যালুগুলো কি কি আসছে তাহলে বুঝতে পারবে। ভ্যালুগুলো দেখো, 5.9 ছিল এক্সপেক্টেড স্পিন অনলি, ওয়ারাস আমরা যেটা পাবো দ্যাট উইল বি 0.84 যদি আমরা ক্যালকুলেট করি, আর যদি এটার ক্ষেত্রে আমরা মিউজে ক্যালকুলেট করতাম তাহলে 0 চলে আসতো। 4F6 এর ক্ষেত্রে করে দেখতে পারো একবার, অসুবিধা নেই, করে দেখতে পারো, এবং দেখবে 0 চলে আসছে। 6.9 স্পিন অনলি বাট অ্যাকচুয়ালি 0। কিন্তু অবজার্ভ যদি দেখি তাহলে অবজার্ভটা এতটা মানে কম আসে না,
এটার ক্ষেত্রে অবজার্ভড আসে 1.5 টু 1.6 এটা, আর দ্বিতীয়টার ক্ষেত্রে আসে কি 3.4 টু 3.6। তাই এই দুটোর ক্ষেত্রে প্রশ্ন আসে। এবার বোঝা গেছে এই দুটোর ক্ষেত্রে কেন প্রশ্ন আসছে। প্রশ্নটা কি, আমরা যে ক্যালকুলেশনটা করব সেই ক্যালকুলেশনের রেসপেক্টে কিন্তু মিলছে না অবজার্ভটা, এই জন্য এই দুটোর ক্ষেত্রে প্রশ্ন আসে। বাকি আবার যা ছিল একই জিনিস, আর কোনো প্রবলেম নেই। শুধুমাত্র এই স্যামারিয়াম আর ইউরোপিয়াম এই দুটোর ক্ষেত্রে আমাদের প্রশ্ন আসে, কারণ মিউ যে আমরা যেটা ক্যালকুলেট করব তার সাথে অবজার্ভ ম্যাগনেটিক মোমেন্টের কোনো রিলেশন নেই, অনেকটা আলাদা, সেই জন্য এই দুটো প্রশ্ন আসতে পারে। বাকিগুলোর ক্ষেত্রে জাস্ট মিউজে আসতে পারে, অথবা আসতে পারে মিউজের সাথে মিউ এস কেন কারো কারো ক্ষেত্রে সমান হচ্ছে, এইগুলো আসতে পারে, আর অন্য কিছু আসবে না। আচ্ছা, গ্যাডোলিনিয়াম যেরকম আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আসবে আমার 7.94, এর ভ্যালুটা যেটা দেওয়া আছে অবজার্ভ সেটা হচ্ছে 7.8 টু 8.0, দেখো কোনো প্রবলেম নেই। টার্বিয়াম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 9.72 মিউ জে, আর যেটা আসার কথা সেটা হচ্ছে 9.4 থেকে 9.7 অবজার্ভ, কোনো প্রবলেম নেই, একই আছে। ডিসপ্রোসিয়ামের ক্ষেত্রে আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, এটা এসেছিল আমাদের 10.63, অবজার্ভড আসা উচিত হচ্ছে 10.4 টু 10.6, কোনো প্রবলেম নেই, দেখো একই, যেরকম আসার কথা সেটাই আসছে। তারপরেরটা দেখো আমার কোথায় গেল, হলমিয়ামের ক্ষেত্রে আছে মানে যেটা যদি ক্যালকুলেট করি আসবে হচ্ছে 10.6, আসা উচিত হচ্ছে 10.3 থেকে 10.6 এর মাঝখানে, এটাতেও কোনো প্রবলেম নেই। তারপরে দেখো আছে আরবিয়াম, এটা আছে 9.57, যদি আমরা ক্যালকুলেট করি আসা উচিত 9.4 টু 9.6, সব ম্যাচ করেছে দেখো। তারপরেরটায় যদি আমরা ক্যালকুলেট করি আসবে 7.63, আসা উচিত হচ্ছে 7.1 টু 7.6, ম্যাচ করেছে। নেক্সট ইটারবিয়াম 4.50, যদি আমরা ক্যালকুলেট করি আসা উচিত 4.4 টু 4.9, ম্যাচ করেছে। লাস্ট নিঃসন্দেহে যেখানে আমার কোনো আনপেড ইলেকট্রন নেই সেখানে অলওয়েজ দেখবে মিউ জেটাও 0 আসবে এবং অবজার্ভডও 0 আসবে, কোনো প্রবলেম নেই। তাই ল্যান্থানাম অ্যান্ড লিউটেশিয়াম দুটোর ক্ষেত্রেই আমার দেখবে স্পিন অনলি, অবজার্ভড অ্যান্ড ক্যালকুলেটেড এফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্ট সবই 0 আসবে। তাই এইগুলো থেকে এইগুলোর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। দেখো এই পুরো চার্টটা দেখো, বুঝতে পেরেছো কিনা। তাহলে আমরা এখন যে দুটো এক্সপ্লেন করব সেই দুটো কী কী, স্যামারিয়াম অ্যান্ড ইউরোপিয়াম, এই দুটোকে অ্যাকচুয়ালি আমাদের একটু এক্সপ্লেন করতে হবে যে এই দুটোর ক্ষেত্রে কেন এফেক্টিভ যে ম্যাগনেটিক মোমেন্ট সেখানের থেকে অ্যাকচুয়াল ম্যাগনেটিক মোমেন্ট এফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্টটার থেকে অবজার্ভ ম্যাগনেটিক মোমেন্টটা এতটা বেশি ডিফারেন্ট, এইটা শুধু আমাদের একটুখানি ক্যালকুলেট মানে বলতে হবে বা বোঝাতে হবে। বোঝা গেছে এই অবধি? ঠিক আছে, চলো এই দুটোকে আমরা একটু এক্সপ্লেন করব, এক্সপ্লেন করলে আমাদের ম্যাগনেটিক মোমেন্টের পার্ট কমপ্লিট হয়ে যাবে। হয়েছে? আচ্ছা, হেডিংটা তাহলে এরকমভাবে একটু লিখে রাখো, বা নোট দিয়ে লিখতে পারো, বা যেটা ইচ্ছা নোট দিয়েই লেখো হেডিংটা। সেটা হচ্ছে অ্যাবনর্মাল অবজার্ভ ম্যাগনেটিক মোমেন্ট অফ স্যামারিয়াম 3+ অ্যান্ড কার ক্ষেত্রে ছিল ওটা, কার কার ক্ষেত্রে বললাম বলো তো, স্যামারিয়াম ছিল আর একটা কার ক্ষেত্রে হলো, ইউরোপিয়াম, তাই তো? হ্যাঁ রাইট। তাহলে লেখো নোট দিয়ে যে অ্যাবনর্মাল অবজার্ভড ম্যাগনেটিক মোমেন্ট অফ স্যামারিয়াম 3+ অ্যান্ড ইউরোপিয়াম 3+, পয়েন্টটা করবে তার আন্ডারে। এবার আমি যেটা লিখে দিচ্ছি ছোট্ট করে লিখে রাখবি। এবার আপনারা যে লিখবো সেটা লিখবোটা তাহলে কী করে, মনে করো আমার যেটা এক্সপেক্টেড ছিল তার থেকে তো ডিফারেন্সটা এসছে। এবার ডিফারেন্সটা কেন এসছে তার জন্য পসিবল রিজন আমরা কী দেবো, আমরা দেবো কি, যে আমরা যেটা করছি দ্যাট ইজ অনলি ফর দ্য গ্রাউন্ড স্টেট ম্যাগনেটিক মোমেন্ট যে ক্যালকুলেশনটা করছি, আমরা ওই জন্য এক্সপ্লেনেশনটা এরকমভাবে দেবো যে অ্যাকচুয়ালি এর যে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনটা থাকবে সেটা ওই এক্সাইটেড স্টেটেও কিছুটা থাকবে, যে এক্সাইটেড স্টেটের কন্ট্রিবিউশন সেটা কিন্তু আমরা ধরছি না, আমরা শুধুমাত্র গ্রাউন্ড স্টেটের কন্ট্রিবিউশন ধরছি, যেটা মনে করো ওই 4f7 আছে, স্যামারিয়াম 3+এর ক্ষেত্রে কী আছে 4f5 আছে, আর ইউরোপিয়ামের ক্ষেত্রে 4f6 আছে, আমরা শুধুমাত্র এইটুকু দেখছি, কিন্তু আমরা এক্সাইটেড স্টেটের কন্ট্রিবিউশন দেখছি না এবং আমরা দেখবও না। কিন্তু যেহেতু এই দুটো আলাদা এসছে তার জন্য পসিবল রিজন আমরা কী দেবো, যে এক্সাইটেড স্টেটের কন্ট্রিবিউশনটা যদি আমরা কনসিডার করতাম
তাহলে অ্যাকচুয়ালি ওইখানে ওই ভ্যালুটা আসতো। আমরা যেহেতু এক্সাইটেড স্টেটের কন্ট্রিবিউশনটা আমরা ধরছি না, সেই জন্য ওটা আসছে না। এবং এটা এর জন্যেই কেন আসছে আর অন্যদের ক্ষেত্রে আসছিল না, কারণ অন্যদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি গ্রাউন্ড স্টেট থেকে কন্ট্রিবিউশনটা অনেক বেশি আমরা পেয়ে যাচ্ছি, ওই জন্য এক্সাইটেড স্টেটের কন্ট্রিবিউশনটা ওর ক্ষেত্রে নেগলিজিবল চলে আসছে, আমাদের দেখারও দরকার হচ্ছে না। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে দেখো, স্যামারিয়াম 3+ আর ইউরোপিয়াম 3+এর ক্ষেত্রে নর্মালি যে আমরা যে মিউজে ক্যালকুলেট করছি দ্যাট ইজ ভেরি মাচ নেগলিজিবল, 0.84 আর 0.00। এই জন্য এর ক্ষেত্রে ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে। কেন? কারণ এই ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট থেকে তো কিছু আসছে না, বাট এক্সাইটেড স্টেট থেকে অ্যাকচুয়ালি আমরা কিছুটা পরিমাণে ওই ম্যাগনেটিক মোমেন্ট পাচ্ছি। এই জন্য ডিফারেন্সটা এখানে ক্রিয়েট হচ্ছে, কারণ গ্রাউন্ড স্টেটের কন্ট্রিবিউশনটা নেগলিজিবল, বাট অন্যদের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেটের কন্ট্রিবিউশনটা অনেক বেশি, তাই এক্সাইটেড স্টেটের কন্ট্রিবিউশনটা সেক্ষেত্রে নেগলিজিবল, ওটা আমি দেখার দরকারও হচ্ছে না, আমার কিন্তু ভ্যালুটা ম্যাচ করে যাচ্ছে। এক্ষেত্রে শুধু ম্যাচ করছে না কারণ গ্রাউন্ড স্টেটের কন্ট্রিবিউশনটা নিয়ারলি ইকুয়াল টু 0, সেই জন্য এক্সাইটেড স্টেটের কন্ট্রিবিউশনটাই মেন ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, যেটা কিনা আমরা ক্যালকুলেট করতে পারবো না। কেন ক্যালকুলেট করতে পারবো না? কারণ এক্সাইটেড স্টেট অ্যাকচুয়ালি কতটা কন্ট্রিবিউট করবে আমরা কি করে জানবো? এক্সাইটেড স্টেটে 30% পপুলেশন হবে, না 10% পপুলেশন হবে, নাকি 5%, নাকি 50% পপুলেশন, আমরা তো সেটা জানি না, সেই জন্য আমরা কখনোই ওটা ক্যালকুলেট করতে পারবো না। কিন্তু হ্যাঁ, এইটুকু বলতে পারি যে এক্সাইটেড স্টেটের কন্ট্রিবিউশন থেকে এইটুকু চলে আসছে, এইটুকু আমরা শুধু বলে দিতে পারবো। দেখো বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো তাহলে আমরা একটু লিখে রাখি এটা, যে দ্য টু ল্যান্থানাইডস which do not obey the spin only magnetic moment equation, spin only magnetic moment equation are ওই SM+3 and ইউরোপিয়াম +3 হয়েছে। ইভেন দিজ আয়ন্স, ইভেন দিজ আয়ন্স লিখো না, ইভেন দ্য এফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্ট, আচ্ছা এটা এইরকমভাবে না লিখে ওই মিউ এস লিখো না, দাঁড়াও একটুখানি দাঁড়াও, উইচ ডু নট ওবে দ্য, একেবারে এইটা লিখে দাও তো একটুখানি, তোমাদেরও লেখা হয়ে গেছে, একটু কেটে দাও, উইচ ডু নট ওবে একেবারে ছোটো করেই লিখে দাও, এটা এত বড় লেখার দরকার নেই তো। উইচ ডু নট ওবে মিউজে ইকুয়েশন, এইটা লেখো, উইচ ডু নট ওবে মিউজে ইকুয়েশন আর স্যামারিয়াম 3+ অ্যান্ড ইউরোপিয়াম 3+, ব্যাস এইটা লিখে দাও, তাহলে শর্টেই হয়ে যাবে, অত লেখারই আমার দরকার নেই। বোঝা গেছে তো এই অবধি? আচ্ছা, তারপর থেকে লিখবে, এটা আমি নিচে লিখে দিচ্ছি, বাট তোমরা পর থেকে লেখো, প্যারাগ্রাফ করার কোনো দরকার নেই। ইন দিস টু আয়ন্স দ্য গ্রাউন্ড স্টেট অ্যান্ড এক্সাইটেড স্টেট, ground state and excited state are situated very close to each other, এটা কিন্তু একবারও ভেবো না যে আমরা এর এক্সপ্লেনেশনটা এরকমভাবে দিচ্ছি আমরা জানি, তা নয়, অ্যাকচুয়ালি এটা ডিফারেন্স এসছে, সেই জন্যে সেটার একটা ব্যাখ্যা আমরা জাস্ট তুলে ধরার চেষ্টা করছি, তার মানে এটা নয় যে আমরা জানি বলে লিখে দিচ্ছি, তা একবারও নয়। টু ইচ আদার, ফুল স্টপ দিয়ে লিখবে, therefore at room temperature, comma, the fast excited state of samarium +3 and fast second and third excited state of europium +3 are found to be populated, full stop দিয়ে লিখবে, mixing of these states with higher J values
causes the observed magnetic moment to look larger। ব্যাস হয়ে গেল। আচ্ছা এইবার দেখো এর করসপন্ডিং আমরা যদি একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাতে চাই তাহলে দেখো তোমরা নিজেরাও বার করতে পারবে। সেটা দেখো কীরকমভাবে আমরা দেখাবো। দূর বাবা কি হলো, মনে করো এটা আমরা জাস্ট এনার্জি স্টেট নিয়ে ভাবছি, ঠিক আছে। আচ্ছা মনে করো স্যামারিয়াম 3+ এইখানে আছে, এটা হচ্ছে আমরা বলছি SM3+। আর একটা আমরা কি দেখাবো, মনে করো ইউরোপিয়াম 3+ আমায় দেখাতে হবে, তাই না? তাহলে মনে করো একটা দেখাচ্ছি আমরা ইউরোপিয়াম 3+। দুটো লেভেল আগে আঁকবো না, আগে জিনিসটা বোঝানোর চেষ্টা করি দুটো। আচ্ছা স্যামারিয়াম 3+ লেখাটা সবার হয়ে গেছে তো? আমি একটু তুলে দিচ্ছি আর একটু, অসুবিধা হবে না তো? দেখে নাও। হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা স্যামারিয়াম 3+ আর ইউরোপিয়াম 3+। স্যামারিয়াম 3+ ক্ষেত্রে কী আছে, এটা হচ্ছে F5 বা 4F5 লিখে দিচ্ছি, আর এটা আমার কী আসছে তাহলে 4F6 আসছে, এইটা আসছে। এবার দেখো এই দুটোর ক্ষেত্রে দেখো আমাদের গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে আমরা যেটা দেখো বার করতে পারবো, আর এর ক্ষেত্রেও দেখো গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে আমরা যেটা বার করতে পারবো, দুটোর ক্ষেত্রেই। এখন যদি বার করতে দিই তোমরাও বার করতে পারবে, বাট আমি জাস্ট লিখে দিচ্ছি। এর গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে যেটা আসবে সেটা আসবে আমাদের 5/2, আর এটার গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে যেটা আসবে সেটা আসবে আমার জাস্ট 0। বোঝা গেছে জিনিসটা? একটা গ্রাউন্ড স্টেট আসবে 0 আর একটা গ্রাউন্ড স্টেট আসবে দেখো 5/2 যদি আমরা করি। স্যামারিয়ামটা কি করেছিলাম? না স্যামারিয়াম করিনি। আর স্যামারিয়ামটা একবার জাস্ট দেখে নিচ্ছি এটা 5/2 আসছে কিনা, 1 মিনিট। হ্যাঁ 4F5 মানে 1 2 3 4 5, তাহলে 0 +1 +2 +3, এটা হচ্ছে -1। দেখো এটা আসছে কিনা ml। তাহলে এল এর ভ্যালু কত আসবে, 3 2 5 1 6 -2, মানে এল এর ভ্যালুটা আসবে দেখো 4। এস এর ভ্যালু কত আসবে, এস এর ভ্যালু আসবে আমার যেহেতু 5টা আছে তার মানে আমার 5/2। আচ্ছা জে এর ভ্যালু তাহলে কত আসছে, জে এর ভ্যালু আসছে আমার mod L - S মানে 4 - 5/2, তাহলে কত আসছে বলো তো? না 3/2, সরি এইটাই বলছিলাম, এটাই আমার ক্যালকুলেশনটা ভুল হচ্ছিল। এটা আসবে তাহলে আমার 3/2। দেখো তো ঠিক করেছি কিনা, একবার দেখে নেবে। ঠিক করেছি তো দেখে নেবে একবার। এই ঠিক আছে। আচ্ছা তাহলে এটার ক্ষেত্রেও করে নাও। এটার ক্ষেত্রে 6 ছিল, তাহলে 1 2 3 4 5 6, মাঝখানটাকে 0 +1 +2 +3 -1 -2। হ্যাঁ বলো বলো শুনছি। রিয়েল এর ভ্যালুটা 4 হবে? 4 আসছে না, দেখো ভুল করলাম। 3 2 5 1 6, 6 - 2 4ই তো হচ্ছে, দেখো করে। আচ্ছা পরেরটা হচ্ছে 3 2 5 1 6, 6 - 1 মানে হচ্ছে 5 - 2 মানে এটা 3 আসবে। ও না 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 না, এ লেভেল ভুল করেছি, এটা -1 হবে না, সরি 5 হবে, 5 হবে। তাহলে ঠিকই ছিল, আমি ঠিকই বলেছিলাম। এটা 5 আসছে, এটা আসছে 5/2, এটা আসছে 5 - 5/2, তার মানে কত আসছে বলো তো? ও তাহলে 5/2ই তো এসেছিলো, ঠিকই লিখেছিলাম না? ঠিকই লিখেছিলাম, একদম ঠিক আছে। দেখো আর এটার ক্ষেত্রে আসবে 3 2 5 1 6, 6 - 1 5 - 2 3 আসবে। দেখো এটা 3 আসবে। এসটা কত আসবে, এস আসবে আমার 6/2 মানে হচ্ছে 3। তাহলে আমার জেটা কত আসবে, জে আসবে আমার mod L - S মানে আমার আসবে 3 - 3 মানে 0। দেখো এই দুটো বোঝা গেছে তো? একটা গ্রাউন্ড স্টেটে যে ভ্যালু আসবে 5/2 আর একটা গ্রাউন্ড স্টেটে যেটা 0। এটা অবধি সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। দেখো তাহলে যেটা যেখানে 5/2 আমরা এইটা লিখছি, দেখো এটা হচ্ছে j = 5/2 আর j = 0, তার মানে আমার নিঃসন্দেহে একটু নিচে লিখতে হবে, এটা কিছু করার নেই কারণ 0 তো আমার নিচেই থাকবে। বাট এইটাকে আমরা কি বললাম, দিস ইজ দ্য গ্রাউন্ড স্টেট। এইখানে j = 5/2 যেটা, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। এবার আমরা কি বলছি, এইগুলোর যে ফার্স্ট এক্সাইটেড স্টেট থাকবে সেইগুলো বা সেকেন্ড এক্সাইটেড স্টেট সেইগুলোতে কিন্তু ইলেকট্রন থাকবে। যে 5/2 মানে আড়াই, তার মানে এইখানে যে j = 2 সেটা কিন্তু 5/2 এর নিচে থাকবে। দেখো তাহলে একটা আসবে j = 2, এখানে আমরা কি লিখবো, এর নিচে একটা আসবে j = 1, আর ঠিক এর ওপরে আসবে কি j = 3। আমরা কি বলছি, প্রত্যেকটা
এই যে প্রত্যেকটা এক্সাইটেড স্টেট এইগুলোতে কি আসবে, পপুলেশন আসবে। এবার দেখো যেখানে 5/2 লিখেছিলাম এটা একটা গ্রাউন্ড স্টেট হয়েছে, এবারে এর এক্সাইটেড স্টেট কী আসবে, আমি বলছিলাম ফার্স্ট এক্সাইটেড স্টেট থাকবে। তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেট হচ্ছে 7/2 মানে 3.5, তার মানে আমরা 3-এর ঠিক ওপরে এরম জায়গাটা আনবো। তাহলে যেটা হয়ে যাবে আমার 7/2। তাহলে এটা কি আসছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাইটেড স্টেট। এইটাতেও পপুলেশন থাকবে, কারণ স্যামারিয়ামের ক্ষেত্রে দেখো আমরা যে অ্যান্সারটা লিখেছি সেটাই বলেছি ফার্স্ট এক্সাইটেড স্টেটে ইলেকট্রন থাকবে, আর ইউরোপিয়ামের ক্ষেত্রে বলেছি ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। কেন বলেছি, কারণ দেখো এনার্জেটিক্যালি অ্যাকচুয়ালি এই অবধি হচ্ছে অ্যাক্সেসেবল, কারণ এরপরে যদি জে ইকুয়ালস টু 4 চলে আসে সেটা অনেকটা বেড়ে গেল। ওই জন্য বলেছি এনার্জেটিক্যালি এই অবধি যেহেতু অ্যাক্সেসেবল, ওই জন্য ইউরোপিয়ামের ক্ষেত্রে 3খানা এক্সাইটেড স্টেট পপুলেট হতে পারে, আর স্যামারিয়ামের ক্ষেত্রে একটা, কারণ স্যামারিয়ামের যে ভ্যালুটা এমনিই অনেকটা বেড়ে আছে, ওই জন্য ফার্স্ট এক্সাইটেড স্টেটের যে ভ্যালুটাই দেখো 7/2 চলে গেল। বাট এইখানে দেখো এর 3খানা এক্সাইটেড স্টেট নিয়েও অ্যাকচুয়ালি জে ইকুয়ালস টু 3 অবধি থাকছে, এই জন্য এর 3টে এক্সাইটেড স্টেট পপুলেটেড থাকে, আর ওর একটা এক্সাইটেড স্টেট পপুলেটেড। এর 3টে এক্সাইটেড স্টেট পপুলেটেড থাকার কারণে আলটিমেটলি দেখো যখন আমরা ম্যাগনেটিক মোমেন্ট বা অবজার্ভ ম্যাগনেটিক মোমেন্ট পাচ্ছি, ওইখানে দেখো ভ্যালুটা অনেকটা জাম্প করেছে, দ্যাট ইজ 3.4 to 3.6। আর ওইখানে দেখো ওর সাধারণত একটা জাস্ট মনে করো এক্সাইটেড স্টেট পপুলেটেড, যেটা হচ্ছে স্যামারিয়ামের ক্ষেত্রে বলেছি, ওই জন্যে এক্সপেক্টেড যেটা ছিল বা এফেক্টিভ যেটা আমরা ক্যালকুলেট করেছি, ক্যালকুলেটেড মিউ যে সেটা এসছে 0.84, কিন্তু সেখান থেকে বেড়েছে অল্প, দ্যাট ইজ মানে প্রায় দ্বিগুণের মতো 1.5 থেকে 1.6। কিন্তু ইউরোপিয়ামের ক্ষেত্রে দেখো অস্বাভাবিক বেড়েছে, কেন, কারণ ওইখানে 3খানা এক্সাইটেড স্টেট পপুলেটেড হতে পারে, আর 3টে এক্সাইটেড স্টেট যদি পপুলেটেড হয় তাহলে টোটাল কন্ট্রিবিউশনটা দেখো অনেকটা বেড়ে হয়েছে 3.4 to 3.6। হ্যাঁ, এবারে এইটাকে আমরা কখনো ব্যাখ্যা করতে পারবো না যে কেন স্যার ভ্যালুটা 3.4, কেন 2 হলো না, কেন 4 হলো না, এটা ব্যাখ্যা করতে পারবো না। আমরা জাস্ট ভ্যালুটা কেন অ্যাকচুয়ালি 0 না হয়ে 3.4 এতটা বেড়ে গেছে এটা ব্যাখ্যা করতে পারবো, বাট স্পেসিফিক ভ্যালুটাই বা কেন 3.4, কেন 3.5, এটা ব্যাখ্যা করার ক্ষমতা আমাদের নেই, কারণ কোন স্টেট কতটা পপুলেটেড এটা তো আমরা জানি না। যদি আমাকে বলে দেয় যে কোনো একটা পার্টিকুলার ফার্স্ট এক্সাইটেড স্টেট 20%, সেকেন্ড এক্সাইটেড স্টেট 30% পপুলেটেড, তাহলে আমরা বার করতে পারবো, কারণ পার্সেন্টেজ অনুযায়ী তার ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করে আমরা সেটাকে পার্সেন্টেজ দিয়ে গুণ করে দেবো, তাহলে বুঝতে পারবো যে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট কত আসতে পারে। কিন্তু আমরা এটা তো জানি না যে কোন এক্সাইটেড স্টেট কত পার্সেন্টেজ পপুলেটেড। বোঝা গেছে এই অবধি? তাহলে আঁকাটা দেখো কীরকমভাবে আমায় আঁকতে হবে। আঁকাটা কিন্তু যদি চাও যে একটা গ্রাফে আঁকবে, একটা গ্রাফে আঁকতে পারো। যদি মনে হয় না আমি ওই কম্পেয়ার করতে গেলে খুব অসুবিধা হবে, আমি ভুল করে ফেলবো, তাহলে কি করবে, পুরো সেপারেট আউট করে দেবে, দুটো আলাদা আলাদা এরকম গ্রাফ করে দেবে, সেটা আরও মানে পুরোপুরি আলাদা হবে। এটা একটা আঁকবে, আবার আলাদাভাবে এটাকে আঁকবে, তখন তাহলে কোনো প্রবলেম নেই। আর যদি ভাবো একটা গ্রাফে আঁকবে, তাহলে কিন্তু এই জের ভ্যালুগুলো মাথায় রেখে আঁকতে হবে, যে জে 1 2 3 করছো আর যে 5/2 আর 7/2 করছো, যেটা স্যামারিয়ামের ক্ষেত্রে লেভেলটা যেন ঠিকঠাক থাকে, কারণ 5/2 মানে আড়াই, মানে 2 আর 3, এখানে যে বাঁদিকে ইউরোপিয়ামটা 2 আর 3 করেছি, এই 2 আর 3টা দেখো অ্যাকচুয়ালি আড়াইয়ের মাঝগানটায় আছে পুরোপুরি, এটা হচ্ছে আমার আড়াই, মানে 2টাকে নিচে 3টাকে ওপরে করেছি, আর 7/2টাকে কিন্তু ঠিক 3-এর ওপরে করেছি, দেখো এখানে 3-এর ওপরে 7/2 করেছি, তাই এইগুলো কিন্তু আমাদের মেনটেন করতে হবে। আর না হলে কি বললাম, একদম পুরোপুরি আলাদা এঁকে দাও দুটো মানে কি, স্যামারিয়ামের ক্ষেত্রে একটা আলাদা আঁকো, আবার ইউরোপিয়ামের ক্ষেত্রে একটা আলাদা এঁকে দাও, এবার দুটোকে আলাদাভাবে ব্যাখ্যা করে দাও, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে এই অবধি? এই সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এই অবধি আমরা রাখবো। শুধুমাত্র একটাই ছোট্ট একটা পোর্শন বাকি আছে, আমি পোর্শনটাকে ইচ্ছা করেই রাখছি, কারণ আমি একটুখানি অফলাইনে ওটাকে একটুখানি বোঝানোর দরকার আছে, তাই সেটা হচ্ছে কালার। বেশিক্ষণ লাগবে না, হার্ডলি যদি আমাকে লিখতে হয়, আমাদের খুব যদি বেশি সময় লাগে সেটা 0.5 ঘন্টা লাগবে। আমরা ওটাকে কমপ্লিট করে পরের দিন গ্রুপ কেমিস্ট্রি যেরকম পড়ছিলাম ওরকমই গ্রুপ কেমিস্ট্রি পড়বো। আর এটা নোট আমি আজকে যেটা ওই তোমাদের বলেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি, তার সাথে অ্যাডিশনাল আমি একটু নোট বানাবো, তোমাদের হেল্প করার জন্য একটু বানাবো, সেটা একটুখানি সময় লাগবে, দেবো। আর আজকের যে ওই মনে করো যে সেপারেশনের যে নোটটা বলেছিলাম ওটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আর ল্যান্থানাইডস মানে স্পেসিফিক্যালি বলছি, এই অ্যাক্টিনাইডস ল্যান্থানাইডস থেকে ইজিয়েস্ট প্রশ্ন পড়ে, মানে এখান থেকে একটা নম্বরও মানে কাটার কোনো জায়গা নেই, যদি লিখতে পারো কিচ্ছু কাটার জায়গা নেই, মানে একদম ফুল মার্কস পাওয়া যায়, পুরো ফুল মার্কস পাওয়া যায়, তাই এখান থেকে যেন নাম্বারটা না কাটে। আর ডি ব্লকের যে নোটগুলো দিয়েছিলাম ওগুলো পড়ছো অল্প অল্প করে? ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো, গুড নাইট। আর সুদীপদা তুমি ওটা পড়ে নিও, আগের দিনের ক্লাসের যে নোটটা ছিল ওটা পড়ে নিও অবশ্যই, ঠিক আছে? হ্যাঁ স্যার।
ঠিক আছে চলো, ওকে, গুড নাইট।